আসসালামু আলাইকুম দর্শক। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা ইম্পোর্টেন্ট লাইভ করতে যাচ্ছি। যেটা হচ্ছে যারা ইতালিতে নতুন আসে বিভিন্ন দেশ থেকে, তারা কিভাবে তাদের ডকুমেন্ট করবে, তারা কিভাবে কমিশন দিবে, কমিশনের আগে কি প্রস্তুতি নিতে হবে, কমিশনের সময় কি প্রস্তুতি নিতে হবে, তারপরে হচ্ছে আরো অনেক রকম ডকুমেন্ট রিলেটেড সমস্যার সমাধান আমরা এই লাইভের মাধ্যমে করার চেষ্টা করব। এবং আমাদের সাথে একটা বিশেষ অতিথি আছে, যিনি আমাদেরকে হেল্প করবে আপনাদেরকে সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তার নাম হচ্ছে আর শাহ আলম ভাইয়া। সো আমরা সরাসরি শাহ আলম ভাইয়ের কাছে চলে যাই তার পরিচয়পত্র নেওয়ার জন্য। তার সাথে ভাই সাথে আপনাকে আমাদের পেজটা আমি একটু শেয়ার করে দিতে বা সবাই হচ্ছে আপনারা বেশি বেশি আমাদের পেজটা শেয়ার করবেন, কারণ সত্য কথা বলতে আপনাদেরকে আজকে আমরা যে ইনফরমেশন গুলো দিব শাহ আলম ভাইয়ের সাহায্যে, এই ইনফরমেশন গুলোই দেওয়ার জন্য ইতালিতে থাকা মানুষগুলো, অনেক মানুষ আছে যারা আপনাদের কাছ থেকে অর্থ চার্জ করে। 500 ইউরো হোক, 1000 ইউরো হোক, 200 ইউরো হোক, একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে চার্জ করে। বাট মানব কল্যাণ সবসময় আপনাদেরকে ফ্রিতে ফ্রিতে সবকিছু দিয়ে আসছে, ইনশাল্লাহ সামনেও দিয়ে আসবে। যার জন্য আমরা একটা জিনিসই রিকোয়েস্ট করব, যে আজকের এই লাইভটা আপনারা কিছু করেন আর না করেন, অ্যাটলিস্ট শেয়ার করেন, যেন তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় যারা টাকার বিনিময়ে এই সব জিনিসগুলো শুনতে চাইতেছে বা শুনতেছে। সো আমরা একজন আরেকজনের যদি এভাবে হেল্প করতে পারি, ইনশাল্লাহ আমরা সবাই টাকা ছাড়াই ইতালিতে অনেক কিছু করতে পারবো, ডকুমেন্ট সহ আর অনেক কিছুই করতে পারবো। সো আমরা শুরু করি, সরাসরি চলে যাই শাহ আলম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হৃদয় আহমেদ শান্ত ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ভাই 2016 সেপ্টেম্বর থেকে ইতালিতে আছি। তো 2017 সালের আগস্ট মাস থেকে আমি ইতালিতে অ্যাজ এ কালচারাল মিডিয়েটর হিসেবে চাকরি করা শুরু করি ক্রোচেরোসা ইতালিয়ানের সাথে। তখন থেকে আমার এই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বা ইমিগ্রেশন সেক্টরে কাজ করা শুরু এবং এই লাইফে এন্ট্রি নেওয়া। তারপর আমি পাশাপাশি যে মিলানোর যে কমিশনের টেরিটোরিয়ালে আছে, অর্থাৎ যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা যে সংস্থার মাধ্যমে আমাদের যে আন্তর্জাতিক নিরাপত্তার আবেদনটা মূল্যায়ন করা হয়, আমি তাদের সাথে দোভাষ হিসেবে কাজ করা শুরু করি। বর্তমানে একটা সংস্থার সাথে চেন্তু দোদিচিকে সহযোগিতা করতেছি এজ এ দোভাষী হিসেবে। তো আজকে লাইভে চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশি ভাইদের যে সমস্ত তথ্যগুলো আছে, তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার জন্য। একটা বিষয় কি জানেন ভাই, ইতালিতে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি দামে কি বিক্রি হয়? সবচেয়ে বেশি দামে মানুষের কাছে বিক্রি হয় ইনফরমেশন। আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনি সব পাবেন, অর্থ, টাকা পয়সা, বাড়িঘর সব পাবেন, কিন্তু যারা নতুন আসে ওই লোকগুলোর ইনফরমেশনের অভাবের কারণে অনেকে বিপদে পড়ে যায়। এবং এইটার সুযোগ নিয়ে কিছু লোক আছে, আমি সবাইকে বলবো না, আমাদের মতন অনেকেই আছে যারা মানুষকে উপকার করার চেষ্টা করে, কিন্তু কিছু লোক আছে যারা অনেক টাকা হাতিয়ে নেয়। এমন লোক আছে ভাই, আমি দেখছি নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি থেকে টাকা আনাইছে বিকাশের মাধ্যমে, সে দাঁড়ায় থেকে ওই লোকের ফ্যামিলি সুদে টাকা নিয়ে টাকা এনে দিছে, তারপরে ওই টাকা পাইয়া সে তাকে ইনফরমেশন দিছে যে কিভাবে করা লাগবে। একটু বাংলাদেশি আমি যে উকিলের সাথে পরিচিত, যার সাথে আমি কাজকর্ম করি, আমার কাজগুলো যার সাথে করাই, সেই উকিলের কাছে এক বাংলাদেশি লোকের নিয়ে গেছে 500 ইউরো নিছে, শুধু জাস্ট উকিলের অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ওই লোকের ফ্যামিলি সুদে টাকা নিয়ে বিকাশে পাঠাইছে, তারপরে নিয়ে গেছে। এই জিনিসগুলো ভাই খারাপ লাগে। তো যখন আপনাদের দেখলাম যে আপনারা মানব কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলছেন এবং মানুষকে বিনামূল্যে সেবা দিতেছেন, আপনাদের অনেক কার্যক্রম ভালো লাগছে। সেই জন্য ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই উদ্যোগটাকে আপনারা নিয়েছেন, এটার জন্য ধন্যবাদ জানাই। শাহলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি যদি আমাদের সাথে যারা আরো তিনজন যুক্ত আছে, আমি তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছে ডান পাশে নাইম। নাইম আমাদের মানব কল্যাণ সংগঠনের একজন সক্রিয় একজন সদস্য। আর অপরদিকে আছে আমাদের টিচার প্যানেলের অন্যতম ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আমাদের সাথে সম্পৃক্ত আছে দীর্ঘদিন ধরে, এবং তিনি ভাষা সংক্রান্ত যে বিষয়গুলো তিনি আমাদের এখানে সাপোর্ট করছেন। আর আমাদের আজকের হোস্ট হিসেবে আছে হৃদয় আহমেদ শান্ত, সকলে তাকে চেনেন। আর আমি আছি সজীব আহমেদ রিয়ন, সার্বিক সহযোগিতা করার জন্য। তো শাহলম ভাই, আমি যদি একটু বিস্তারিত আপনি জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায় বা কিভাবে কখন আসলেন ইন্টারভিউ? আমার জন্মস্থান হচ্ছে ভাই নারায়ণগঞ্জ জেলা, থানা বন্দর। এই বাইরে গ্রাম বলবো না, কারণ পরিচিত
ইটস ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। হৃদয়, আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসলে আমাদের কাছে আছে। আমরা দর্শকের যারা দেখছে আমাদের এই লাইভটি, সকলের প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। আমি জানি না কতটুকু নেব, তারপর আমরা মূলত আসলে আমাদের যে কিছু প্রশ্ন আসলে আমরা সাজিয়েছি সেটিগুলো আসলে দেওয়ার চেষ্টা করবো। হৃদয়, আমরা প্রথম প্রশ্ন যদি আমরা চলে যাই। ওকে, এর আগে আমি একটা জিনিস বলে নিতে চাই যে আমরা যখন কোনো সেমিনার করি, কেন আমরা স্পেশাল গেস্ট নিয়ে আসি? কারণ অনেকের কথা থাকতে পারে এখানে যে আমরা যে ডকুমেন্ট নিয়ে গাইড দিতেছি বা ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি, আমাদের নিজেদের কি ডকুমেন্ট আছে বা আমাদের নিজেদের কি কাগজপত্র আছে? তো তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের কাগজপত্র না থাকলেও আমাদের মানুষের উপকার করার ইচ্ছা আছে, যেটা অনেকেরই থাকে না। ঠিক আছে? আর আমরা যে সবসময় বলি আমরা যে আমাদের দ্বারা মানুষের উপকার হইতে পারে, কিন্তু ক্ষতি কখনোই হবে না, এটা আমরা চাইও না। এখন এই ক্ষেত্রে আমরা সবসময় একজনকে হায়ার করি যারা বিনামূল্যে আপনাদেরকে ইনফরমেশন দেয়, যারা বিনামূল্যে আপনাদেরকে ক্লাস করায়। তারা কিন্তু তাদের ব্যক্তিগত প্ল্যাটফর্ম আছে যেখান থেকে টাকা চার্জ করে এগুলো করতে পারতো, কিন্তু আপনাদের জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করে হায়ার করি যেন তারা ফ্রিতে আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে থাকে। সো আমাদের ডকুমেন্ট আছে কিনা, আমরা ডকুমেন্ট পাইছি কিনা, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আমাদের মাধ্যমে আপনারা ফ্রিতে এই সেবাগুলো পাইতেছেন কিনা, ওইটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা কি আপনাদের কাছে পৌঁছায় দিতে পারতেছি কিনা সেবাগুলো, ওইটা হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে? সো আমরা যাই। তো ভাইয়ার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কমিশন যে বিষয়টা, ওইটা খুবই কমন ইতালির ভিতরে, কারণ ম্যাক্সিমাম মানুষই ওয়েট করে কমিশনের জন্য। সো আজকের এই লাইভটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমি আপনাকে প্রথম প্রশ্ন যেটা কমিশন নিয়ে করতে চাই সেটা হচ্ছে আজিলো পলিটিকো ও পোতেন্সিয়াল স্পেশালে কিভাবে আবেদন করবেন এবং পুরো যে প্রক্রিয়াটা আছে এটার আনুমানিক খরচ কিরকম কি হইতে পারে? আমি ভাই প্রশ্নের যে উত্তরটা এটা আমি শেষের দিক থেকে টেনে নিচ্ছি, কারণ ওকে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খরচ কতটুকু হইতে পারে। ওকে। আপনি প্রফেশনাল ইন্টারন্যাশনালের যে আবেদন করবেন ইতালিতে, তার জন্য কোনো খরচ নেই, এটা একেবারেই শালম বিনামূল্যে। ভাই, ওই যে হ্যাঁ ভাই, যেটা আসলে হৃদয় বোঝাতে চাচ্ছিল যে আমরা কিভাবে নতুন যে একটা মানুষ যখন ইটালিতে প্রবেশ করে আসলে সে কিভাবে আহ, এই কি বলে যে ইন্টারন্যাশনাল আবেদনটা তিনি কিভাবে করতে পারে, এটা যদি আমরা মানে প্রশ্নটা করেছিল আর কি। হ্যাঁ, ওকে। আজ দিলেও পলিটিক্যাল ইন্টারন্যাশনাল যে আবেদনটা, এটার জন্য কোনো খরচ নেই, এটা একেবারেই বিনামূল্যে। এইটা করার পদ্ধতি হচ্ছে আপনি যেই বর্ডার দিয়ে ইতালিতে প্রবেশ করবেন, ইতালি হোক বা ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশের যে বর্ডার দিয়ে আপনি প্রবেশ করবেন, ওই বর্ডার গার্ড যারা থাকে, এটাকে বলে পুলিশের ফ্রন্টিয়ারা, ওদের কাছে আপনি যে বলবেন যে আমি ইতালিতে আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করতে চাই, সেই ক্ষেত্রে ওরা আপনাকে সহযোগিতা করবে বা ওই দিন থেকেই আপনার আন্তর্জাতিক নিরাপত্তার আবেদনটা শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইতালির ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেন, যে আপনি ইতালিতে চলে আসেন, যেমন মিলানোতে চলে আসেন বা রোমাতে, এগুলো তো বর্ডার শহর না, সেই ক্ষেত্রে আপনার শহরে যে সমস্ত কুস্তুরাগুলোতে ufficio di immigrazione আছে, সেই জায়গায় আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি আন্তর্জাতিক নিরাপত্তার যে আবেদন করবেন সেটা আপনি ওদেরকে জানাবেন। এখন বর্তমানে এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আইন। আইনের বাইরে কিছু জিনিস এখন হয়ে গেছে, যেটা লিখিত আইনের বাইরে। যেমন লোক সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে যে বড় বড় শহরগুলো আছে, যেমন রোমা, মিলানো, তারপরে এরকম আরো যেগুলো প্রতিষ্ঠিত শহর যেখানে মানুষের কাজকর্মের সুযোগ বেশি, সেখানে সবাই চেষ্টা করে রাজিলো পলিটিকে আবেদন করার জন্য। এই ক্ষেত্রে কুস্তুরা অনেক সময় হিমশিম খেয়ে যায় যে মানুষ রিসিভ করার জন্য। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে রোমার কুস্তুরাতে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে মানুষজন রাত্রে সিরিয়াল দিয়ে শুয়ে আছে ঠান্ডার মধ্যে, খাতা বালিশ নিয়ে সিরিয়াল পাওয়ার জন্য। আমাদের মিলানোতে এখন বর্তমানে আমরা প্রেরণত ফাঁচিলের মাধ্যমে আপুন্তামিন্তু পাই। তো প্রেরণত ফাঁচিলের মাধ্যমে আপুন্তামিন্তু নিতে গেলে এটা একটা সিস্টেম, এটা একটা ক্যালেন্ডার সিস্টেম। যখন এটার ক্যালেন্ডারটা ফুল হয়ে যায় তখন আর স্লট গুলো পাওয়া যায় না আপুন্তামিন্তুর। সেই ক্ষেত্রে অনেকের অনেক দেরিতে আসে আপুন্তামিন্তু। যেমন এখন আমরা যে সংস্থার মাধ্যমে আপুন্তামিন্তু গুলো দিচ্ছি, লাস্ট উইকে আমরা দিছি হচ্ছে ডিসেম্বরের জন্য। এই সমস্যাটা হচ্ছে। তো আমার যেই সাজেশন সেটা হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট আজিলো শহরে পলিটিক্যাল যে বিষয়টা আসলে আমরা আপনাকে জিজ্ঞেস করলাম যে একটা নতুন মানুষ হলে কিভাবে আবেদন করতে হয়, আপনি দুইটা পদ্ধতি আমি শিখিয়ে দিলেন। সেটা হচ্ছে একটা কস্তুরে যে, আরেকটা হচ্ছে যখন বর্ডারে যখন আপনারা ঢুকবেন তখন আপনার পুলিশের কাছে এই জিনিসটা বলতে পারেন, তখন তারা আপনাকে সহযোগিতা করবে, রাইট? সেই ক্ষেত্রে যখন আমরা ভিতরে ঢুকে যাই, এই ক্ষেত্রে কি কেউ কি আসলে কারো কি আসলে কোনো উকিল বা কাফ অফিসে যাওয়া লাগতে পারে কিনা, বা এটা আসলে কেন, বা অনেকেই আসলে যায়, এটার কারণটা আসলে কি ব্যাখ্যা করবে, বা কাফ যাওয়া লাগবে অফিস কিনা? কাফ অফিস এবং উকিল এই বিষয়টা সম্পূর্ণ আমাদের নিজস্ব ভাবে তৈরি করে নেওয়া। কারণ আজিলো পলিটিকে আবেদন করার জন্য
কাপ অফিস বা উকিলের সহযোগিতার কোনো প্রয়োজনই পড়ে না। এখানে বিষয়টা হয়ে গেছে, মনে করেন আপনি যেই জায়গায় আপনি হেঁটে যেতে পারবেন বা রিক্সায় যেতে পারবেন, সেই জায়গায় আপনি রকেটে যাওয়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন? যেমন আমি আমার বেডরুম থেকে আমি আমার গোসলখানা পর্যন্ত যাবো। এখন এটুকু আমি হেঁটেই যেতে পারি। কিন্তু আমি বলতেছি না, আমি হেঁটে যাবো না, আমি রকেটে করে যাবো। সেই জন্য আমাদের কাফের সুযোগটা লাগে। আর কাফ অফিসের যে লোকগুলো আছে, তারা কি করে? এরা এই সুযোগটাকে হাতিয়ে নিচ্ছে। আপনার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে যে পদ্ধতিটা আছে, যে প্রসেসিংটা আছে, এইটা মিনিস্টার ইন্টারনেট দিয়ে পরিচালিত হয়। এখানে কাফের কোনো লোক যে দাঁত দাবাইতে পারবে না, বলতে পারবে না যে আমার এই লোকটাকে তুমি 10 দিন আগে বা 20 দিন আগে করে দাও। একটা লোক প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইতালিতে আসে থাকে, আর বলতে গেলে বাই রোডে যখন আসে তখন তিনি এই বিষয়টা জানবেন কোথা থেকে, যে কিভাবে আবেদন করতে হয় বা এটা কোনো ওয়ে আছে কিনা? এটা জানার জন্য আপনি কুষ্টিয়াতে যেতে পারবেন, পুলিশ স্টেশনে যেয়ে ওদেরকে জিজ্ঞাসা করতে পারবেন, আমি তো অথবা ইটালি বুঝি না, আমি তো ইটালিয়ান জানি না, তাহলে আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা পুলিশ স্টেশনে দোবাসী থাকে, অথবা ইতালিতে বিভিন্ন ধরনের মানবতামূলক সংস্থা আছে, যেমন নাগা আছে, তারপর আমি যেখানে চাকরি করি ফার্সিল প্রস্তিমা আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কারিতাস আছে, মিনালো সেন্টারের পাশে একটা আছে কারিতাস, যারা ইনফরমেশন গুলো বিনামূল্যে দিয়ে থাকে, ওদের দোবাসী আছে, ওরা দুভাষীর মাধ্যমে আপনাকে জানাবে। আর এখন বর্তমানে কথা বলার জন্য, কমিউনিকেশনের জন্য যে ইতালিয়ান জানা লাগবে, এটা আমি প্রয়োজন মনে করি না ভাই। এখন আপনি যার কাছে যাবেন, সে আপনাকে মোবাইলে গুগল ট্রান্সলেটর বের করে দিয়ে আপনার কথাগুলো বুঝে নেবে এবং তার কথাগুলো বুঝিয়ে দিবে। আমাদের একটা সমস্যা হচ্ছে, যেটা আমি বলতেছিলাম, আমরা সবকিছু হাতের মুঠোয় খুব সহজে চাই, এইটাকেই আমরা সুযোগ করে নিতেছি। হৃদয়, যদি পরবর্তী যে প্রশ্ন যদি ভাই করতে পারো। ওকে, তো আমরা মোটামুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি, প্রথম প্রশ্ন। এরপর আমি সেকেন্ড প্রশ্নে চলে যাব, যে কমিশনের ইন্টারভিউর জন্য, কমিশন আমরা যে দিব ওইটার জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে আগে আগে? কমিশন বিষয়টা ভাই, এইটা আগে ক্লিয়ার হওয়া দরকার যে কমিশনটা কি? হ্যাঁ, কমিশনের টেরিটোরিয়ালে যে এটা আছে, এইটা হচ্ছে আপনার ইতালিয়ান গভর্নমেন্টের একটা অর্গান। এরা অনেক উচ্চশিক্ষিত লোক বসিয়ে রাখছে ওইখানে, এদেরকে বলা হয় ফুনশনারিও। এরা কিন্তু অফিসিয়ালি না, এরা ফুনশনারিও। এরা আচ্ছা, আমাদের সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে ভালো জানে, আমাদের চেয়ে আমাদের দেশ সম্পর্কে ভালো জানে। আমরা কি বলি না বলি এই বিষয়গুলো ওরা সাথে সাথে ভেরিফাই করে ফেলে, সাথে সাথে এই বিষয়গুলো ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো কমিশন যে বিষয়টা, এটা যদি আমি বলতে চাই যে কি, এখানে আপনাকে আপনার ব্যক্তিগত বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে, এবং সেইগুলো শুনে আপনি কেন ইতালিতে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করছেন, এটার উপর ওরা সিদ্ধান্ত নিবে। এখন এই বিষয়টা যে সিদ্ধান্ত নিবে ওরা, ওদেরকে আমার কি তথ্যগুলো দেওয়া লাগবে, যেই তথ্যগুলো আমার আন্তর্জাতিক নিরাপত্তার সাথে সম্পর্কিত, যে কারণে আমি আমার দেশ ছাড়তে বাধ্য হয়েছি, সেগুলো আমি বলবো। এখানে প্রস্তুতি ভাই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ভাই কি ধরনের কাহিনী দিলে আমি কাগজ পেতে পারি, বা কি বলবো, কোন গল্প বললে ভালো হবে। কমিশন কোনো সময় চায় না যে আপনি মুখস্থ করে এসে বা বানানো একটা গল্প বা একটা কাহিনী এসে কমিশনে বলেন। আমি সবসময় আমার ভাষায় বলি যে এটা রচনা লেখার প্রতিযোগিতা না, যে আপনি একটা রচনার প্রস্তুতি নিবেন যে কমিশনে বলবেন। প্রস্তুতির ব্যাপারটা এখানে আসে, অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ আমরা ভাই মানুষ, আমাদের মস্তিষ্কের একটা ধারণ ক্ষমতা আছে। অনেক সময় দেখা যায় জানা বিষয়, আমার সাথে যে জিনিসটা ঘটছে, সেইটা প্রস্তুতির অভাবে আমি যখন বলতে যাই, তখন আমি ঘাবড়িয়ে যাই, আমার অনেক সময় এলোমেলো হয়ে যায়, আমি যখন উপস্থাপন করবো তখন ঠিক মতো করতে পারি না। সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করি যে আপনার যে গল্পটা সেটা আপনি লিখেন, যে কারণে আপনি দেশ ছাড়ছেন, যে বিষয়গুলো ঘটছে সেগুলো লিখেন। গল্পের একটা শুরু আছে, শুরু থেকে শুরু করেন যে এই সমস্যাটার কারণে আমার জীবনে, আমার বাংলাদেশে আমি বিপদের সম্মুখীন হয়েছি, তারিখগুলো লিখেন, কার সাথে সমস্যা হয়েছে সেই বিষয়গুলো লিখেন, লিখে আপনি প্রস্তুত হন। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এমন কি হয় বা হয়েছে কখন এর আগে, যে কমিশনের কোনো গল্প ভাল লাগে নাই, ডিসিশন নিছে জজ যে তাকে দেশে পাঠায় দিবে এই কমিশনের গল্পের উপর নির্ভর করে, এটা কি কখনো হয়েছিল? প্রথম কমিশন থেকে সরাসরি আপনাকে দেশে ফেরত পাঠাতে পারবে না, কারণ এইখানে আন্তর্জাতিক নিরাপত্তা যে জিনেভ্রা ল আছে, আইন আছে, যে আইনটা 1991 সালে তৈরি হয়েছে, ওইটা অনুযায়ী কোনো আন্তর্জাতিক নিরাপত্তা প্রার্থীকে কমিশন সরাসরি তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবে না। কমিশন আপনার যে আবেদনটা আছে সেটা রিজেক্ট করে দিতে পারবে, এবং রিজেক্ট করার ক্ষেত্রে ওদের কারণ দেখানো লাগবে, কি কি কারণে রিজেক্ট করছে। কমিশন সর্বোচ্চ এটা করতে পারবে যে আপনাকে মানিফেস্টা ইনফন্দা তেস্তা দিবে, যে আপনার কাহিনীটা গ্রহণযোগ্য হয় নাই, বিশ্বাসযোগ্য হয় নাই, কোনোভাবেই আপনার কমিশনে আপনার কাহিনীটা ওরা গ্রহণ করতে পারতেছে না, বা কোনো পয়েন্টই পাইনি আপনি
দেশ ছাড়ার বা দেশে ফেরত যাওয়া যে রিস্ক হইতে পারে এই পর্যন্ত কমিশন দিতে পারবে। আর হচ্ছে আপনার রেজাল্টের কাগজের কমিশন এটা লিখে দিতে পারবে যে আপনি যদি পরবর্তী পদক্ষেপ না নেন সেই ক্ষেত্রে আপনাকে ইতালিয়ান সরকার আপনার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে। কমিশন দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য কাজ করে না। কমিশন থেকে যদি আপনার নেগেটিভ আসে আপনাকে অবশ্যই কমিশনের সময় দিবে এবং আপনাকে অবশ্যই আপিল করার অধিকার দিবে। কারণ মানবাধিকার যে আইনগুলো আছে সেই আইনের মধ্যে পড়ে একজন খুনিরও যদি কোনো একটা রায় হয় সে সেই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে। সুতরাং কমিশন থেকে যদি আপনার যদি নেগেটিভ এসেই যায় কোনো কারণে আপনি 15 দিন এবং 30 দিন হয়ে আসে। আমি যারা পুরাতন আইনের মধ্যে পড়ছে তাদের হচ্ছে 30 দিন সময় পায়, যেটাকে বলে প্রসিডিউরা অর্ডিনারিয়া। আর যারা নতুন আইনের মধ্যে পড়ছে যে পাইজে সিকিউরের যে আইনটা সেইটার মধ্যে হইলে তারা 15 দিন সময় পাবে, সেটা হচ্ছে আপনার প্রসিডিউরা আর্চেলারাতা। যদি আপিল না করেন, আপনি রিকোর্স না করেন, সেই ক্ষেত্রে আপনি ইতালিতে অবৈধ হয়ে যাবেন। আপনার নির্দিষ্ট সময়ের পরে তখন পুলিশ বা প্রশাসন যদি আপনাকে ধরে ওরা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা, বুঝতে পারলাম। বর্তমানে একটা প্রবলেম হচ্ছে যে যারা 2023-24 দিকে আসছে বা 22 দিকে আসছে তাদের কমিশন 2 থেকে 3 বছরের উপর হয়ে গেছে, এখন পর্যন্ত আসে না। তো এই ক্ষেত্রে তারা যেই মাধ্যমগুলো আছে যে উকিল ধরা, উকিলের মাধ্যমে প্যাক পাঠানো বা কস্তুরায় গিয়ে বলা আমার কমিশন আসতেছে না, এগুলা করার পরেও দেখা যাচ্ছে যে কমিশন 2-3 বছরও আসতেছে না। সেই ক্ষেত্রে অন্য কি করণীয় আছে কমিশন তাড়াতাড়ি আনানোর জন্য? যদি একেবারেই সিধা সাদা উত্তর দেই, হুম, হুম। একমাত্র একটা জিনিসই করার আছে, সেটা হচ্ছে অপেক্ষা করা। কারণ যখনই আপনার প্রসিডিউর আর্চেলারাতা শুরু হয়েছে, বাংলাদেশ পাইজে সিকিউরো হিসেবে ডিক্লেয়ার হয়েছে, তখন হুম, থেকে কমিশন দুই ধরনের লোক রিসিভ করা শুরু করছে। এক হচ্ছে নতুন আইনের মধ্যে যারা আছে তাদের আইন অনুসারে 7 দিনের মধ্যে কমিশন নেওয়া লাগবে। তো এখন এইরকম হইতেছে যে আপনি আজকে গেছেন ফিঙ্গার দেওয়ার জন্য আজিল পল্লী থেকে আবেদন করতে, আগামীকালকেই আপনার কমিশনের ডেট দিয়ে দিতেছে। হুম। ওই লোকের কমিশনকে নিতেই হবে, ওই লোকেকে সে ফেরত পাঠাতে পারবে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, পুরান আইনের মধ্যে যারা পড়ছে তাদেরকে অপেক্ষা করাইতেছে। কমিশনের একটা নিজস্ব ক্যালেন্ডার আছে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের উপর ভিত্তি করে তারা তাদের ক্যালেন্ডার অনুযায়ী লোকজনদেরকে ডাকে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় উকিলের কাছে যাই বা আমরা অনেক সময় কাফে যাই যে আমার কমিশনের তারিখটা দ্রুত এনে দেওয়ার জন্য। এই জায়গায় ভাই কেউই দ্রুত তারিখ এনে দিতে পারে না। কিছু কিছু ক্ষেত্র আছে, বাংলায় যেটাকে আমরা বলি যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ঠিক আছে? এখন আমার কাছে মনে করেন 500 লোক আসছে আমার কমিশনের ডেটটা কাছে আনায় দেন, এর মধ্যে থেকে 20 জনের কমিশন আসবেই, এটা স্বাভাবিক। আমি কিছু যদি নাও করি, একেবারে যদি চুপচাপ বসেও থাকি আমার অফিসে 500 জনের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে 20 জনের কমিশন এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তো ওই লোকগুলো, ওই উকিলগুলো এবং ওই কাফ অফিসগুলো এটারই সুযোগ নিচ্ছে। আপনাকে দেখিয়ে কমিশন একটা প্যাক পাঠায়, কমিশন খোলেও কিনা তার কোনো নিশ্চয়তা নাই, নির্দেশ জানা নাই, তখন মনে করেন এর মধ্যে আপনার কমিশনের ডেটটা চলে আসছে। একটা বিষয় কি, ইতালিতে যেমন বলছিলাম যে ইনফরমেশন সবচেয়ে বেশি দামে বিক্রি হয়, ইতালিতে হুম। ইনফরমেশনটা সবচেয়ে বেশি দ্রুত ছড়ায়। একজন লোকের যখন পজিটিভ আসে, যদি আমি যেহেতু মিলানোতে থাকি, মিলানোর উদাহরণই দেই, মিলানোতে একজন লোকের কমিশন আসলে তাকে চিনেও না, ওই তথ্য আরেকজনে জেনে যায় অমুক জায়গায় এক বাংলাদেশি পজিটিভ আসছে। ঠিক আছে? এই কমিশনের ক্ষেত্রে বিষয়গুলো এরকমই হয় যে কোনো একজনের যদি দ্রুত এসে যায় তখন বন্ধুর মাধ্যমে বন্ধু, আরেক বন্ধুর মাধ্যমে আরেক বন্ধু, এক একজনের মাধ্যমে এক একজনে জানে যে ওই লোকের কমিশনটা ওই উকিলের মাধ্যমে দ্রুত আসছে। কিন্তু কমিশন তার নিজস্ব নিয়ম অনুসারে আপনাকে ডেট দিবে। আপনি যতই উকিলের মাধ্যমে প্যাক পাঠান বা কাপের মাধ্যমে প্যাক পাঠান, কোনো কিছুরই পরিবর্তন হবে না। তবে একটা জিনিস, যারা যখন ফিঙ্গার দিছে অর্থাৎ আজিলুর জন্য আবেদন করছে, ওই সময় যেই ইনফরমেশন গুলো দিছে অর্থাৎ তার ঠিকানা যেটা দিছে সেই ঠিকানা যদি সে পরিবর্তন করে থাকে তখন তাকে অবশ্যই অবশ্যই কস্তুরায় গিয়ে হোক বা কমিশন অফিসে গিয়ে হোক বা কোনো উকিলের মাধ্যমে হোক কমিশনকে তার নতুন ঠিকানাটা জানানো লাগবে। কারণ কমিশন একমাত্র ব্যক্তিগতভাবে হয়। আপনার যত ধরনের ইনফরমেশন আছে, যত ধরনের তথ্য আছে, সেগুলো শুধুমাত্র আপনাকেই দিবে, তৃতীয় কোনো ব্যক্তিকে দিবে না। এখন আপনি যদি বাসার ঠিকানা পরিবর্তন করে ফেলেন সেক্ষেত্রে আপনার দেরি হইলেও এখানে কিছু করা থাকবে না, কারণ কমিশন জানি না আপনাকে কোন জায়গায় আপনার নোটিফিকেশন গুলো দেওয়া লাগবে। আমি যদি একটু সময় দিতেন আমাকে, আমি একটু কনক্লুড করতে চাই। আমার শহরের সব থেকে কয়েকজন সেরা উকিলের মধ্যে একজন, তো আমার কমিশন আসতে দেরি হচ্ছিল, পরবর্তীতেও বলছিল যে ধর কালকে তোর কমিশন আসলো, তুই 10টা বস্তা বাগা নিলি, বাসার হাত সার্টিফিকেট নিলি, তোরে দিবে কিনা সিওরিটি নাই। তো এর থেকে যদি 1 বছর পর আসে তাহলে তুই 30টা বস্তা বাগা নিলি, ভাষার লিভেল আর একটু আলতো হইলো, এদেশের কালচারটা চিনলি,
এতে করে তোর ভালো। তার মানে উকিলের পরামর্শ হচ্ছে একটু দেরি হইলে ভালো, তোর প্রিপারেশনটা বাড়বে। আর শাহ আলম ভাই যেটা বলছে অবশ্যই ব্যক্তিগত বিষয়, কমিশনের তথ্য শুধু আপনাকেই দিবে একটা কারণে। একটা কারণে উকিলের কাছে আসতে পারে, সেটা যদি আপনি এগ্রি থাকেন যে আপনার কোথায় যাচ্ছেন আপনার নিশ্চয়তা নাই, বা বাসায় আপনি ঠিকভাবে রিসিভ না করতে পারেন, ডোমিচিলিও বলে যেটাকে, যে আপনি যদি এগ্রি থাকেন যে না আমার কমিশনের ডেটটা উকিলের মাধ্যমে আসবে, উকিল আমাকে বলবে এটা প্যাক পাঠাবে, দেন অ্যাকসেপ্ট করলে, যেমন আমি করেছি। তো সাধারণত এইটা করা ছাড়া আপনাকে কমিশনের ডেট আপনার অ্যাড্রেসে দেবে, তবে পাঠানোর আগে অবশ্যই আপনার অ্যাড্রেসটা মেক শিওর করতে হবে। এর জন্য আমাদের রেসিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং কমিশন দেরিতে আসলে এটা খারাপ কিছু না, এবং ঝড়ে বক মারে। দেখেন এইখানেই আমাদের বোঝার বিষয় যে 50 জন লোকের 10 জনের অটোমেটিক যে ডেট আসে, ওইটাই তারা বুঝাইতে চায় যে টাকা দিয়ে কমিশন আগানো যায়, তবে উকিলের মতে, এর মতে একদিনও আগানো যায় না। এবং পরামর্শ হচ্ছে যদি দেরিতে আসে উত্তম হবে। ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পারলাম। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মোটামুটি আমরা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, আমি কিছু কমেন্ট নিব কিনা নাইম, কিছু কমেন্ট কি আছে কি? অনেক কমেন্ট তো জমা রয়েছে আসলে। হ্যাঁ, আমরা একটু সরাসরি একটু কমেন্টও নেই, কারণ সরাসরি প্রশ্ন তাহলে আমরা আচ্ছা, এখন আমি আমি কমেন্টে আমি শিফট একটু হয়ে যাই। আমার কাছে শাহ অনেকগুলো আলম কমেন্ট ভাইকে আছে। একটু শাহ আলম ভাই, আমরা যে কমেন্ট গুলো আসলে নিব সেটি খুব সংক্ষিপ্ত আসলে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো ওকে, আমরা নিতে পারবো আর কি। ইনশাআল্লাহ। যাই নাইম, নিয়াম যে ই করছে, কমেন্ট করছে, তার নামটা একটু বললো, তাহলে হয়তো বা তিনি তার অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, এমনি নাইম আহমেদ ভাই কমেন্ট করেছে, সাদা সরানো দেওয়ার 4 দিন পর কমিশন দিয়েছে, 1 মাস 12 দিন হলো, এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, এর করণীয় কি যদি একটু ব্যাখ্যা করতেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি কোনো ক্যাম্পে থেকে থাকেন তাহলে আপনার রেজাল্ট যখন রেডি হয়ে যাবে তখন আপনার রেজাল্টটা ক্যাম্পে সরাসরি চলে যাবে কমিশনের পক্ষ থেকে, আপনার ক্যাম্পের অফিস থেকে আপনাকে জানাবে। আর যদি আপনি ক্যাম্পের বাইরে থেকে থাকেন তাহলে যেই ঠিকানাটা আপনি কমিশনের দিন কনফার্ম করছেন আপনার ওই ঠিকানায় চলে যাবে। কমিশনের রেজাল্টের যে বিষয়টা এটা ডিপেন্ড করে আপনি কোন শহরে কমিশন দিয়েছেন, কারণ ওই শহরে কতটুকু কাজ চলতেছে তার উপর ভিত্তি করে। সচরাচর কমিশন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার রেজাল্ট আপনার বাড়িতে যে ঠিকানা আপনি দিয়েছেন সেখানে রেকমেন্ডের মাধ্যমে পাঠিয়ে দিবে। আপনি যে বাসায় ঠিকানা দিয়েছেন সেখানে লেটার বক্সে আপনার কোন নাম এটা লিখে রাখবেন, তাহলে রেকমেন্ডারে গেলে আপনি ওইখানে জানতে পারবেন। অনেক সময় আপনার তো কমিশন অফিসেও পাওয়া যায়, এটা খোঁজ নিলে জানার জন্য আর কি। হ্যাঁ, আগে গেলে দিত, কিন্তু এখন দেখা গেছে যে লোকজন বেশি যাওয়া আসা করে ওইখানে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাচ্ছে, ওদের কাজে বিঘ্ন করতেছে, সেই জন্য ওরা ইমেল আইডি বা প্যাক আইডি দিয়ে দিছে যে এইখানে জানো, কোনো কিছু হইলে আমরা তোমাকে জানিয়ে দিব। আচ্ছা আচ্ছা, দিত। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন হলো এমডি আবির ভাই করেছে। তিনি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কমিশন এসেছে 2028 সালে, এখন সেটা কিভাবে আগে আনতে পারি, একটু এই সিস্টেম আছে কিনা প্লিজ একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। এক কথা সুযোগ আছে কিনা কোনো আসলে? ওকে ভাই, এটা আপনি উল্লেখ করেন নাই যে কোনটা, কারণ 2028 সালে যেহেতু আসছে আমি ধরে নিলাম দ্বিতীয় এটা কমিশন। দ্বিতীয়টাই হবে, দ্বিতীয় কমিশন। হ্যাঁ, দ্বিতীয় কমিশন যে বিষয়টা এটা হচ্ছে উদিয়েন্সা। আপনি সম্ভবত নতুন আইনের মধ্যে বলছেন প্রচেদুরা ছেলেরাতা, সেই জন্য আপনার আপিলের পাশাপাশি আপনার উকিলকে সাসপেন্সিভ করা লাগছে, সেই কারণে আপনার কমিশনের ডেটটা ওরা জজেরাই 2028 সাল পর্যন্ত দিছে। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে যে সমস্ত সমস্যাগুলো আমরা কমিশনে উপস্থাপন করি বেশিরভাগই হয় প্রফেশন স্পেশালের ক্যাটাগরিতে, প্রফেশন ইন্টারন্যাশনালের মধ্যে পড়ে না। তো এখন যদি দ্রুত আপনার দ্বিতীয় কমিশনটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস থাকবে না, যেমন কাজের কন্ট্রাক্ট, বাসা শেখার সার্টিফিকেট বা ইন্টিগ্রেশন হওয়ার জন্য যেমন একটা বাসা নিজের নামে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো থাকবে না, ওদেরকে বাধ্য হয়ে নেগেটিভ দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনার সুবিধার্থেই জজেরা কমিশনের ডেটটা একটু পিছিয়ে দিয়ে দেয়, যাতে করে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন এবং পজিটিভ একটা লক্ষণ থাকে। তারপরেও আপনি যদি মনে করেন যে আপনি প্রস্তুত, আপনার সব ধরনের ডকুমেন্টস আছে, আপনি আপনার উকিলকে বলবেন যে আমি চাই যে আমার যে দ্বিতীয় কমিশনটা আছে সেটা একটু দ্রুত, সব ডকুমেন্টস দিয়ে জজ যখন আপনার উকিল যখন জজকে জানাবে, ট্রিব্যুনালে জানাবে যে আমার এই মক্কেল রেডি আছে, তোমরা ডেটটা একটু কাছে এনে দাও, তখন এমনিতেই চলে আসবে। যখন ডেট ফিক্সড করে তখন ওরা নিচে লিখে দেয় ছোট করে যে যদি আপনার অডিয়েন্সটা স্ক্রিপ্টটা দেন যে নন প্রেজেন্স সেন্স প্রেজেন্স, তাহলে ডেট দ্রুত আনার সম্ভাবনা থাকে। আপনি এর আগে বললেন যে ডেট আসলে কমিশনের ডেট আগে বাড়ানো যায় না, এখন বললেন বিষয়টা আমি বুঝি নাই। কমিশন আর উদিয়েন্সা এটা দুইটা আলাদা বিষয়। আচ্ছা, আচ্ছা, আমরা okay. ভাই সহজ করার জন্য, যেমন উনিও বলছে যে আমার দ্বিতীয় কমিশন,
অ্যাকচুয়ালি দ্বিতীয় কমিশন বলতে কোনো কিছুই কোনো নেই। কিছু নাই। কমিশন হচ্ছে একটাই, যেটা আমরা প্রথমবার দিয়ে থাকি সেইটা। আর দ্বিতীয় যেটা আপিল করার পরে হয় ওটা হচ্ছে উদিয়েন্সা। অডিয়েন্স ওইটার ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, এই উকিলের অডিয়েন্সটার আসলে রেজাল্ট কতদিনের ভিতরে দিয়ে থাকে সচরাচর? এইটার কোনো নির্দিষ্ট নাই ভাই। আমি আমার বাস্তব এটা কি অভিজ্ঞতা এমন হয়েছে, আইনে কি লেখা নাই যেরকম 90 আইনের দিনের কোনো ভিতরে? নির্দিষ্টতা নাই ভাই। এটা এটা অডিয়েন্সের যে বিষয়টা, এটা সম্পূর্ণ জজের কত কাজ থাকে বা ট্রিব্যুনালে কাঞ্চেলেরিয়া থাকে, যেটা অর্থাৎ ট্রিব্যুনালে যে সেক্রেটারি অফিস থাকে ওদের উপর অনেক সময় ভিত্তি করে। এটা কোনো ওরা কি কোনো কিছু কি পাওয়ার জন্য কি অপেক্ষা করে কিনা যে না তাকে আরো হয়তো কি ফিট হতে হবে বা এরকম বিষয় কি থাকে কিনা এটা অডিয়েন্স? একটা সুন্দর প্রশ্ন করছেন। যখন দ্বিতীয় কমিশন হয়, উদিয়েন্সা হয়, ওই সময় যদি আপনার উকিল যদি দেখে যে আপনার সাফিসিয়েন্ট কোনো ডকুমেন্টস নাই, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টের দিক থেকে আপনি পিছিয়ে আছেন, তখন জজকেও রিকোয়েস্ট করে যে আরেকটু সময় দেওয়া হোক। তখন ওরা রি-ইনবিয়ারে করে। ওই ক্ষেত্রে একটু বেশি দেরি হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুতই হয়ে যায়। দেখা যাচ্ছে কোনো ৬-৭ টাইম মাসের ভিতরে। টাইম নির্ধারণ তো নাই আসলে যে 90 দিনের ভিতরে তিনি এটা দিতে বাধ্য বা রেজাল্ট দিতে বাধ্য না, এরকম না, কিছু? এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে জজ এতদিনের মধ্যেই আপনার রেজাল্ট দিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে যদি দেরি হয় তো কোনো প্রসেস আছে কিনা যে এটাকে আসলে শোকজ করা বা এরকম ব্যাক পাঠানো বা যে কেন দেরি হচ্ছে বা সেটা ধরলাম 6 মাস হয়ে যাচ্ছে এরকম? না ভাই, আপনার যখন উদিয়েন্সা হয়ে যাবে সেক্ষেত্রে কোনো সিস্টেম থাকে না যে জজ উকিল যে জজকে জিজ্ঞাসা করে, আমার ভাষায় খোঁচাইবো যে আমার রেজাল্ট দিয়ে দাও, রেজাল্ট দিয়ে দাও। এটা হ্যাঁ। এরকম কোনো সিস্টেম থাকে না ভাই। আমার মতে এই জিনিসটা না করেই ভালো, কারণ সিদ্ধান্তটা থাকে জজের হাতে। তো দেখা যাচ্ছে বিরক্ত করাটা, এমনি ওদের কাজের অনেক চাপ থাকে, আবার বিরক্ত করাটা ওই সময় দেখা যাচ্ছে দিয়ে দিলাম একটা। দেখো এটা আসলে আমরা নতুন জানলাম আসলে। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্নে তাড়াতাড়ি চলে যাই, কারণ অনেকেই কমেন্ট করতেছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, একটা কথা বলে নেই যে এমডি সম্রাট ভাই যে প্রশ্নটা করছে এটা কিন্তু বারবার করতেছে, ঠিক আছে? অনেকবার করছে বিধায় আমরা দেখতে পারছি বা আমার চোখে পড়ছে। তো আপনারা যারা আপনাদের মনে হবে যে এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অ্যান্সার জানতে চান, এভাবেই আপনারা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কমেন্টটা করবেন, দেখা গেল যে অনেকক্ষণের ভিতরে আমরা ওটা দেখতে পারবো। সো এমডি সম্রাট ভাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে, দেশ ছাড়ার কাগজ দিয়েছে, এখন কি করা যেতে পারে ভাই? ডিপেন্ড করে কতদিন হইছে। আপনার দেশ ছাড়ার কাগজ দেওয়ার পরে অনেক সময় 30 দিন এবং 60 দিন সময় দিয়ে থাকে। আপনি একজন কাসাসনিস্তা উকিল লাগবে। জেনারেল উকিল হলে হবে না। কাসাসনিস্তা উকিলের মাধ্যমে রোমে যে ট্রিব্যুনালে দি পাঁচে আছে, ওই জায়গায় আপনাকে আপিল করা লাগবে। আপিল করার মাধ্যমে আপনাকে দেখানো লাগবে যে আপনি দেশে গেলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। তখন ট্রিব্যুনালে দি পাঁচে থেকে ওরা সিদ্ধান্ত নিবে এবং আপনার এটা ক্যান্সেল করে দিবে। ওকে, আশা করি আপনি ভাই অ্যান্সার পেয়ে গেছেন সম্রাট ভাই। আচ্ছা, জান্নাতুল নাইম কমেন্ট করছে যে প্রথম কমিশন হওয়ার পর কি করেছি, আমি ইন্টারন্যাশনাল আইনের মধ্যে পড়েছি, এখন আমি স্পেশালের জন্য আবেদন করতে পারবো? মানে রিকোর্সও করছে উনি, তাই না? হ্যাঁ, এখন স্পেশাল করতে চাইতেছে। ওকে। আমরা যখন ইতালিতে এসে আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করি, তখন ওই আবেদনের পাশাপাশি আমাদের এমনিতেই প্রতিষ্ঠানে স্পেশালের যে আবেদনটা সেটা চালু হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। সুতরাং আপনার রিকোর্স যখন করছেন আপনি, তখন রিকোর্সটা ভালো করে পড়লে দেখবেন যে মাঝামাঝি শেষের দিকে আপনার উকিল অলরেডি লিখে দিছে যে ৩টা দিরিত্তি আপনার লেখে, ৩টা অধিকার লেখে যে কোন কোন সৌজন্যগুলো আপনার পাওয়ার অধিকার রাখেন। ওর মধ্যে প্রতিষ্ঠানে স্পেশালের উল্লেখ করা থাকে। সুতরাং আপনার প্রতিষ্ঠানে স্পেশালের আবেদন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন যে প্রতিষ্ঠানে স্পেশাল জিনিসটা কি আসলে? অনেকে আমাকে বলতেছে এই সিস্টেমটা কি, এটাই তো বুঝতেছি না। প্রতিষ্ঠানে স্পেশালে এটা একটা নিরাপত্তা। এটা আপনি ইউরোপের অন্য কোনো দেশে পাবেন কিনা আমি শিওর জানি না, সেটা শুধু ইতালিতেই আছে। এই নিরাপত্তাটা আগের নাম ছিল 2018 সাল পর্যন্ত প্রতিষ্ঠানে ওমানিতারিয়া, মানবতামূলক নিরাপত্তা। পরবর্তীতে এটাকে চেঞ্জ করে কাজী স্পেশালে করা হয়েছে। তো কাজী স্পেশালের নাম যখন দিছে তখন আইনি রিকোয়ারমেন্টে কিছু ঝামেলা হয়, পরে এটাকে প্রতিষ্ঠানে স্পেশালে নাম দেওয়া হয়। তো এই ক্ষেত্রে ওরা মূল্যায়ন করে হচ্ছে আপনার ইন্টেগ্রাসিওনে, আপনি ইতালিতে কি কি করছেন ইতালিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অর্থাৎ ওরা মূল্যায়ন করে যে আপনি যা কিছু ইতালিতে করছেন এগুলো ছেড়ে যদি আপনি আপনার বাংলাদেশে যান, সেক্ষেত্রে আপনার জন্য কতটুকু ক্ষতি হইতে পারে। যেমন মনে করেন একজন মানুষ ইতালিতে এসে একটা বাড়ি কিনছে বা তার নামে একটা বাড়ির কন্ট্রাক্ট আছে ভাড়ার, সে ইতালিতে ভালো ভাষা শিখছে, ইতালিতে তার বন্ধু বান্ধব হয়েছে, ইতালির যে কালচার আছে কালচারের সাথে সে মিশে গেছে। এখন এখান থেকে তাকে ফেরত পাঠাইলে তার লাইফের বড় ধরনের একটা ধাক্কা আসবে, ক্ষতি হবে। সেই ক্ষেত্রে তাকে প্রতিষ্ঠানে স্পেশাল এটা দেওয়া হয়। আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার যেই
রিকোয়ারমেন্ট গুলো, যে কথাগুলো আপনি বলছেন, যে বিপদটা আপনি দেখাইছেন বাংলাদেশে ফেরত যাওয়ার, সেইটা আন্তর্জাতিক নিরাপত্তা যে লিখিত আইনগুলো আছে তার মধ্যে পড়ে না। কিন্তু জজ অথবা কমিশনে যারা আছে তাদের মতে আপনি বাংলাদেশে ফেরত গেলে আপনার জীবনের বড় ধরনের হুমকি হবে, বড় ধরনের, ঠিক আছে, শুধু হুমকি না, বড় ধরনের হুমকি হবে। সেক্ষেত্রে ওরা আপনাকে প্রোটেকশন স্পেশালে দেয়। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করতেছে, আপনারা একটু কমেন্ট এত জোরে আসতেছে যে আমি একটা দেখে অর্ধেক, আবার সেকেন্ড কমেন্টের অর্ধেক দেখে লাগতেছি। নাইম ভাইরে তো কিছু আপনারা একটু নাইম ভাই মনে হয় কিছু কমেন্ট দেখছে শান্ত ভাই। নাইম ভাইরে ওকে নাইম, তুমি কিছু কমেন্ট আমাদেরকে শোনাও, আমরা একটু শুনি। আচ্ছা, আমাকে হলো 2টা কমেন্ট পাঠাইছে। প্রথম হলো লাবিব ইসলাম ভাই কমেন্ট পাঠাইছে, ভাই আমার দ্বিতীয় কমিশনের নেগেটিভ পেয়েছি, এখন আমার আগের উকিল দিয়ে নতুন করে আপিল করে দিয়েছে এবং আমাকে আপিল করার জন্য 30 দিন সময় দেওয়া হয়েছে, অলরেডি 20 দিন পার হয়ে গেছে, উকিল আমাকে কিছু বলে নাই, এতে করে ইতালিতে থাকতে কোনো সমস্যা হবে কিনা? দ্বিতীয় কমিশনের নেগেটিভ আসলে ভাই আপিল করার কোনো সুযোগ থাকে না। আপনি ভালো করে আপনার উকিলের সাথে বোঝেন আগে উকিল আপনাকে কি করতে বলছে। কারণ হচ্ছে যে দ্বিতীয় কমিশন যখন আপনার নেগেটিভ চলে আসবে তখন আপনার আজিলোর যে প্রসেসিংটা এখানেই শেষ। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রেইতেরাতা। আপনার উকিল আপনাকে দোমানতে যে রেইতেরাতা, এরকম কোন শব্দ আপনি শুনছেন কিনা এই জিনিসটা খেয়াল করেন। যদি এইটা বলে থাকে উকিল, আপনি একটু চেষ্টা করেন যে পরবর্তী কমেন্টে এটা জানানোর জন্য ভাই। আর কত সালে আপনি ইতালিতে আসেন এটাও একটু বললেন। যদি রেইতেরাতা বলে থাকে এটার আলাদা প্রসেসিং, এটা আপনার উকিলের সাথে ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আপনার আজিলোর যে আবেদনটা আবার নতুন করে আবেদন করা। ওকে, আমাদের কাছে পরবর্তী কোশ্চেন আছে, কোশ্চেনটার নাম নাই বাট কোশ্চেনটা অনেক বড়। সেটা হলো আমি ভিজিট ভিসায় জার্মানি আসছি এবং জার্মানি থেকে আমি ফ্রান্সে এসে আশ্রয় আবেদন করেছিলাম। আমার ডাবলিং প্রক্রিয়া শুরু হয়েছে 18 মাস আগে, তাই আমার ফাইল 18 মাসের জন্য ব্লক করে দিয়েছে এবং জার্মানি চলে যাওয়ার জন্য টিকিটকে হাতে ধরিয়ে দিয়েছে। আমি জার্মানি যাইনি, জার্মানি গেলে তারা দেশে ডিপোর্ট করে দিবে, তাই ফ্রান্সে ইলিগালি অবস্থিত আছে। এখন আমার 18 মাস পূর্ণ হয়েছে, তাই এখন আমি ইতালিতে আশ্রয়ের জন্য আবেদন করতে চাই, এতে কোনো সমস্যা হবে কিনা, নাকি আরেকটি ডাবলিং প্রক্রিয়া শুরু হবে, অথবা তারা আমাকে দেশে পাঠিয়ে দিবে কিনা, অনুগ্রহ করে সঠিক তথ্যটি দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কোশ্চেনটা যদি অনেকটা বড়। বিশাল বিশাল জটিল একটা প্রশ্ন করছে। প্রশ্ন যেমন বড়, প্রশ্নের মানও সেরকম বড়ই। আপনি ভাই প্রথমে জার্মানিতে ছিলেন, তারপরে ফ্রান্সে গেছেন। ফ্রান্সে যাওয়ার পরে আপনার ডাবলিনে আসছে। কারণ কি? কারণ হচ্ছে ইউরোপ ইউনিয়নে যে আজিলো প্রসেসিংটা আছে, এখানে ওরা একটা সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেমটাকে বলে ইউরোডেক। এই ইউরোডেকের মধ্যে আপনার সম্পূর্ণ ইনফরমেশন গুলো থাকে। এখন আপনি ইউরোপ ইউনিয়নের যে 27টা দেশ আছে, এই 27 দেশের মধ্যে আপনি যেখানেই যান আপনার ওই ইনফরমেশন গুলো উঠবে যে আপনি ওই দেশে ছিলেন। যেমনটা আপনার ক্ষেত্রে ফ্রান্সে হয়েছে, ওরা আপনাকে ডুবলিনও দিচ্ছে, আমরা যেটাকে ডাবলিন বলি। তো এখন ফ্রান্সে আপনার যা কিছু হয়েছে এইটার কারণে যদি আপনি আবার ইতালিতে আসেন, ইতালিতেও আপনার ওই রিপোর্ট গুলো আসবে যে আপনি কোন কোন দেশ হয়ে আসছেন। এই ক্ষেত্রে আপনার কি হবে, ইতালিয়ান যে প্রশাসন আছে এরাও আপনাকে ডাবলিন দিয়ে দিবে, ডাবলিন দিয়ে আপনাকে অপেক্ষা করাবে। অথবা নতুন যে আইন হইতেছে, আপনি যদি এখন ইতালিতে আসেন অবশ্যই আপনি জুন মাসের পরে কুস্তুরাতে যাওয়া পড়বে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে যাইতে। সেই ক্ষেত্রে আপনি নতুন আইনের মধ্যে পড়েন, আপনাকে আবার ফ্রান্সে রিপোর্ট করবে। কারণ নতুন আইনে আপনাকে এখন তৃতীয় যে কান্ট্রি আছে সেই কান্ট্রিতে রিপোর্ট করার অধিকার ইতালিয়ান প্রশাসন পাবে। ফ্রান্সে রিপোর্ট করবে, ফ্রান্সে রিপোর্ট করার পর ফ্রান্স আপনাকে সুন্দর করে প্যাকেট করে আপনার কাপড় চোপড় প্যাকেট করে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে। সুতরাং ফ্রান্সে আছেন যেহেতু, ওরা আপনার ডাবলিনটা করছে দিছে, আপনি একজন ভালো উকিল ধরেন, ভালো উকিল ধরে ফ্রান্সে আপনি কতটুকু ইন্টিগ্রেটেড হয়েছেন, আপনি কি কি করছেন ফ্রান্সে, সেই বিষয়গুলো দেখিয়ে আপনার অধিকারটা বলেন যে আমি এখানে থাকলে আমার জন্য ভালো হবে। ধন্যবাদ ভাই। ওকে, ধন্যবাদ। আরেক ভাই কমেন্ট করছে, জিসান আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। একটা বিষয় জানার ছিল, পরামর্শ ছিল। ভাই আমি কমিশন দিয়েছি 2025 সালে, নেগেটিভ এসেছে। এখন আমার অডিয়েন্সে এসেছে 2027 সালে। হঠাৎ করে আমার ক্যাম্পে একটি চিঠি এসেছে, ওই চিঠিতে দেখলাম অডিয়েন্সা এগিয়ে 26শে এপ্রিল 2 তারিখে এসেছে, কিন্তু আমি যখন অ্যাপসে দেখলাম পরিবর্তন হয়নি।
আমি এই বিষয়টা উকিলের সাথে আলাপ করেছি, সে বলছে তোমার শুনানি হয়ে গেছে, তুমি অপেক্ষা করো, কিন্তু বুঝতাপাগা খুবই কম, এটা খুবই চিন্তা, এতে কোনো সমস্যা হবে। মানে তার অ্যাপসে দেখাইতেছে একটা, তার কমিশন ক্যাম্পে একটা চিঠি গেছে, ওইটা আরেকটা। কমিশনের যে ডেটগুলো ফিক্সড হয়, আপনার দ্বিতীয় কমিশনের যে ডেটগুলো ফিক্সড হয়, এগুলো প্রথমে আপনার জজ তার ডিসপোনেবিলিটি দেয়, সে কবে আপনাকে নিতে পারবে সেইটা জানায় কাঞ্চেলেরিয়াতে, যে ট্রিব্যুনালের যে সেক্রেটারি অফিস আছে সেখানে জানায়। তো সেক্রেটারি অফিস থেকে তখন আপনার উকিলকে জানায়, আপনার উকিল আপনার ক্যাম্পে জানায়। বিশাল একটা প্রসেসিং এর ব্যাপার। অ্যাপসে যে বিষয়টা, এটা হচ্ছে অন্য আরেকজন আবার অ্যাপস আপডেট করে। তো আপনার জজ আপনার উকিলকে জানিয়ে দিচ্ছে যে আপনার দ্বিতীয় কমিশন কবে হবে। অ্যাপসে যে আপডেট করে সে হয়তো এখন আপডেট করে নাই। অ্যাপসের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আপনি যেটা পাইছেন ট্রিব্যুনাল থেকে, যে লেটারটা পাইছেন, সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার তৃতীয় কমিশনের যে ডেট দিছে, ওই লেটারটা ভালো করে পড়ে দেখবেন যে আপনার উপস্থিতি তারা বলছে কিনা, তারা আপনাকে উপস্থিত থাকতে অনুমতি দিছে, নাকি বলছে যে আপনার উকিল শুধু স্ক্রিপ্ট অর্থাৎ লিখিত যে নথিগুলো আছে, অর্থাৎ আপনার কাগজপত্রগুলো কোর্টে জমা দিবে। যদি লিখিত কাগজপত্র কোর্টে জমা দেওয়ার বিষয় থাকে, তাহলে অলরেডি হয়ে গেছে আপনার দ্বিতীয় কমিশন, যেমনটা আপনার উকিল বলছে। যেহেতু বুঝতাবাগা কম, সেই ক্ষেত্রে একটু ঘাবড়ানোর বিষয় আছে। আপনি কি ইতালিয়ান ভাষা শেখার কোনো সার্টিফিকেট দিচ্ছেন উকিলকে, নাকি শুধু বুঝতাবাগার উপর ডিপেন্ডেন্ট, এটাও একটু দেখার বিষয়। তারপরে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, কারণ অ্যাপস এখন এর যে বর্তমান বিষয়টা আশা আলম ভাই, অ্যাপস এর যে আপডেট করা হচ্ছে বা আপডেট করে একই তো রেজাল্ট তো একই আসে, বাট একটু পরে মানে আগ একটু পিছে আর আগ কি, তাই পিস, তো? হ্যাঁ একটু আগ পিস হয়। আর অ্যাপস এর যে বিষয়টা, এটা ভাই ওরা তো ডিটেলস লেখে না, ওরা ওদের নিজস্ব একটা কোড আছে, কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সুতরাং হুম হুম। সবকিছু যে অ্যাপস থেকে আপনি বুঝতে পারবেন এরকম আশা করাটা ভুল। না না, অনেক সময় তো অনেকে উকিলের সাথে যোগাযোগ থাকে না, বা উকিল রেসপন্স করে না, অনেক উকিল এরকম আছে ইটালিতে। তো সেক্ষেত্রে তারা অনেকেই অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট আসলে। হ্যাঁ ঠিক আছে, অ্যাপস এর উপর ডিপেন্ডেন্ট। তারপরে উকিলের যখন কোনো নতুন কিছু জানানোর থাকবে, তখন উকিল আপনাকে খুঁজে বের করবে। আমার জানা মতে একজন উকিলের রিকোয়েস্টে আমি এক লোকের বাইর করছি, কিভাবে জানেন? ন্যাশনাল এক্সচেঞ্জের যে মানি ট্রান্সফার সিস্টেমটা আছে, ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ। তার নামে নামে জন্ম তারিখ দিয়ে তার নতুন ফোন নাম্বার বের করে তখন তাকে ফোন দিয়ে এনে হ্যাঁ, তার দ্বিতীয় কমিশন দেওয়াইছি। আমি বাহ, বাহ, বাহ। ফেসবুকে তার ছবি সহ পোস্ট করছি যে ভাই এই লোকের দ্বিতীয় কমিশন হয়তোবা আসছে। আমাদের মানব কল্যাণ তখন থাকলে হয়তো আরো সোজা হইতো, হ্যাঁ তখন ইজি আর হইতো একটু আর কি। সহজ হয়েছে। যাক, আমরা আবার প্রশ্ন চলে যাই নাকি? আমি ওকে, একটু আমরা আহ্বান পরবর্তী করতে চাই প্রশ্নে যাই। সবাইকে এই যে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকে যে আমাদের গেস্ট এখানে শাহ আলম ভাই খুব মার্জিত ভাবে কথা বলতেছে। আসলে তার যে অভিজ্ঞতা, এটা আমরা জেনেই কিন্তু তাকে এখানে আনছি। কেন? উদ্দেশ্য কি? মানুষকে অথেন্টিক ইনফরমেশন গুলো দেওয়ার। ইভেন আমি তার সাথে একটা ইন্টারভিউ করেছি, বিশ্বাস করেন আমার কাছে একদম মনে হয়েছে আমি একদম অথেন্টিক ইন্টারভিউতে আছি। কারণ তার যে অভিজ্ঞতা আমি যেটা দেখলাম, আমি কিন্তু এখানে তাকে গেস্ট হিসেবে আনছি, কিন্তু সে মানব কল্যাণের সাথে কাজ করতেছে, করবে। তো আমি চাই যারা নতুন আছেন বা পুরাতন আছেন, অন্তত ভাইয়ের সেমিনার গুলোতে যদি যুক্ত হন, আপনার 1 টাকাও খরচ করতে হবে না। রাইট, রাইট। সেক্ষেত্রে আমরা কতজন আমাদের সাথে যুক্ত আছে অনলাইনে? 348, প্রায় সাড়ে 400। 350, যাই হোক, 500 আমাদের মতো। সাথে অনেকে যুক্ত আছে। আমরা আবার প্রশ্ন চলে যাই কমেন্টে। ওকে, আরিফুল ইসলাম নামের একজন বারবার কমেন্ট করতেছে, ওর কমেন্টটা একটু দেখা জরুরি। আচ্ছা, আরিফুল ইসলাম ভাই কমেন্ট করছে, কমিশন দেওয়ার 1 মাস আগে কাজ ছেড়ে দিলে কিছু হবে? কাগজ কাজ ছেড়ে দিলে হুম এইখানে আমার প্রশ্ন একটি থাকে, আমি ভাই একটু সবাইকে একটু বলি, আপনারা যেহেতু প্রথম কমিশন এবং দ্বিতীয় কমিশন বলে অভ্যস্ত, সুতরাং আপনারা একটু দয়া করে মেনশন করে দিবেন যে কোন কমিশনের বিষয়ে বলতেছেন। আর যদি পারেন একটু কমিশন অথবা অডিয়েন্স এটা আলাদা করে বলবেন। প্রথম কমিশনের যে বিষয়টা, এটা হচ্ছে যে কাজের কন্ট্রাক্ট এবং বুঝতাবাগা। আমরা মনে করি এগুলো দেখাইতে পারলে আমরা প্রমাণ করতে পারি যে ইতালিয়ান সরকারকে ট্যাক্স দিতেছি, আমার পজিটিভ একটা দিক আসবে। এই চেয়ে বড় মিথ্যা তথ্য আমার মনে হয় না যে ইতালিতে আর কোনোটা আছে। যদি আমাকে কেউ বলে যে সকালে মাটির নিচ থেকে সূর্য উঠছে, আমি এটা হয়তো মেনে নিব, কারণ এরকম না, সরি, কিন্তু এটা বিশ্বাস করার মতো না। কারণ কমিশনে যেটা হয়, আন্তর্জাতিক নিরাপত্তা যেই বিষয়গুলো, আমি একটা ডাউনলোড দিয়ে রাখছি, পরবর্তীতে শেয়ার করব। ওইখানে ভাই কাজের কন্ট্রাক্ট বা বুঝতাবাগার বিষয়ে কোনো কিছুই আইনগতভাবে উল্লেখ নেই। আমি নিজে, আমার যে ক্যাম্পের লোক আছে ওইখানে, আমি এমন লোক অনেক দেখছি ভাই। আমিও কিন্তু একজন রিপ্রেজেন্ট ছিল, আমি লিবিয়া দিয়ে ইতালিতে আসছি। তো আমি যখন কমিশন দিয়েছিলাম, আমার কোচেরো স্যার ক্যাম্পের কাজের কন্ট্রাক্ট ছিল ফুল টাইম ইন্দিতের মিনাতো।
আমি যে ভাষা শিখি ইতালিয়ান ভাষা শিখার সব সার্টিফিকেট ছিল, তারপরেও আমার প্রথম কমিশন থেকে নেগেটিভ আসে। কারণ আন্তর্জাতিক নিরাপত্তার যে আবেদনটা, এইটা মূল্যায়ন হয় শুধুমাত্র আপনার ব্যক্তিগত বিষয়ের উপর। আপনি কেন দেশ ছাড়ছেন এবং আপনি কেন বাংলাদেশে ফেরত যেতে পারবেন না, এই দুইটা বিষয় যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং ওদেরকে বোঝাইতে পারেন, আপনি সাকসেস। তারপরে কাজের কন্ট্রাক্ট থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, সরি, এখানে আরেকটা তারপর বিষয় অ্যাড আমাদের করি নাইম ভাই, সরি আমি জি, ওনার উত্তরটা একদম কমপ্লিট করে দিই। কাজের কন্ট্রাক্ট যদি গুরুত্বপূর্ণই হইতো, এখন বর্তমানে যারা নতুন আসতেছে ইতালিতে, এরা যেদিন ফিঙ্গার দিতেছে আজিলো পলিটিক আবেদন করার জন্য, তারপরের দিন কমিশন হয়ে যাচ্ছে। ওরা পজিটিভ পাবে কিভাবে? ওরা কাজের কন্ট্রাক্ট কোথা থেকে দিবে? রাইট। রাইট কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতেছে অনেক বড় এবং তিনি বারবার করতেছে। জুবায়ের তানভীর ভাই তিনি কমেন্ট করছে, আমি চেক রিপাবলিকা থেকে ইতালিতে এসেছি, আমার সেখানে কমিশন হয়, আমি রেজাল্টের আগেই চলে আসি। আমার প্রশ্ন, আমি 11/1/2025 কস্তুরায় ফিঙ্গার দেই, 7 দিন যেতেই বলে, 7 দিন পর আমাকে হলুদ সৌজন্য দেয় এবং আমার সাথে যারা ছিল সবাইকে কমিশনের ডেট দেয়, এমন কেন হলো? আপনার হলুদ 11/1/2025। আচ্ছা, আপনার হলুদ সৌজন্যতে মোটিভো কি লেখা আছে একটু লক্ষ্য করে দেখবেন। আপনার সম্ভবত দুবলিনো লেখা আছে। এই যে মোটিভো পারমিসিভ সৌজন্য আসছে ওইখানে দুবলিনো লেখা। আপনি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ হয়ে আসছেন, সেই জন্য আপনাকে এখন ওরা দুবলিনো প্রসেসিং এর মধ্যে রাখছে। আপনার আজিলো যে আবেদনটা আছে, এটা ওরা আপনার পূর্ববর্তী যে দেশে আপনি আবেদন করছেন সেই দেশের সাথে যোগাযোগ করবে এবং তারা একটা সিদ্ধান্ত নিবে কূটনৈতিকভাবে যে আপনার আজিলোর আবেদনটা এটা কোন দেশে মূল্যায়ন করা হবে। সেই ক্ষেত্রে যদি আপনি যে আগে যে দেশে আজিলোর আবেদন করছেন ওই দেশের সরকার বা ওই দেশের প্রশাসন যদি বলে যে আপনার আজিলো ওই দেশে মূল্যায়ন হবে, তাহলে ইতালিয়ান সরকার আপনাকে একটা দিয়ে দিবে, লেটার দিয়ে দিবে যে আপনি যেন ওই দেশে ফেরত যান। তখন আপনাকে একজন উকিল ধরে আপনাকে আপিল করা লাগবে ট্রিব্যুনালে দিয়ে পাচেতে। ওই ক্ষেত্রে আপনি আপনার কাজের কন্ট্রাক্ট, ইতালিয়ান ভাষা শিখছেন, ভাষা শিক্ষার সার্টিফিকেট এবং ওই দেশে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়গুলো উল্লেখ করে আপনি আপিল করলে ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। তার পরবর্তী সাইদুল ইসলাম ভাই একটা কমেন্ট করতেছে অনেকক্ষণ ধরে। ভাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম, এখন এটা কমিশনে বলা উচিত হবে কিনা? হ্যাঁ, এইটা যদি আপনার যদি দেশ ছাড়ার কারণ হয়ে থাকে ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না, সরি, এটা ইসের বাইরে চলে যায়। আপনি অবশ্যই বলবেন, কারণ কমিশন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি বাংলাদেশে কোনো কাজ করছেন কিনা। তো এটা যেহেতু আপনার পেশা ছিল, আপনার চাকরি ছিল, আপনি অবশ্যই সেটা বলবেন। ভাই, ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই। সরি ভাই, ভাই, এটা ক্যাটাগরির বাইরে চলে যায়। ভাই কিন্তু বুঝে শুনে অ্যান্সার দিতেছে যে পরবর্তীতে আবার ভেজাল ভাই, ভেজাল আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কমন প্রশ্ন এবং আশা করি এটা সঠিক অ্যান্সারটা পাবো। অনেকেই যারা প্রতিষ্ঠানে স্পেশালি ডকুমেন্টস পাওয়ার পরে অনেকেই দেশে যায়, আবার অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এইটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। বিজয় কৃষ্ণ দাস ভাই লিখেছেন যে প্রতিষ্ঠানে স্পেশালি কাগজ পাওয়ার পরে। প্রতিষ্ঠানে স্পেশালে যে স্পেশাল এটা প্রতিষ্ঠান এটা এইটা আপনার আন্তর্জাতিক নিরাপত্তা না, এবং এইটা এই কারণেই দেওয়া হয় যে আপনার দেশে ফেরত গেলে আপনি সামাজিকভাবে এবং আপনি রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার হবেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার এলাকায় না যেয়ে আপনি আপনার দেশের অন্য কোনো এলাকায় গিয়ে থাকতে পারবেন। আপনার জীবনের রিস্ক নাই, কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং প্রতিষ্ঠানে স্পেশালি পারমিশন সৌজন্য নিয়ে আপনি বাংলাদেশে গেলে কোনো ধরনের সমস্যা হবে না, আপনি বাংলাদেশে যেতে পারবেন। তবে আমার পরামর্শ একটা, যদি আপনি লং টাইম বাংলাদেশে যেয়ে থাকতে চান, যেমন দেখা যায় আমাদের বাংলাদেশিদের মধ্যে কাগজ পাওয়ার পরে বিয়ে করার হিড়িক পড়ে যায়, কারণ আপনি বিয়ে করার জন্য যদি বাংলাদেশে যেতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আপনার পারমিশন সৌজন্যটা কনভার্ট করে লাবোর সুবর্দিনাত হোক বা অটোনম হোক, সেটা করে তারপরে দেশে যাওয়ার জন্য। এটাই আমার মতে সবচেয়ে ভালো দিক। আচ্ছা, এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছি, যেহেতু পটেনশিয়াল স্পেশাল এবং পটেনশিয়াল সুশীল এরিয়া অনেকটা কাছাকাছি। তো আলামিন ব্যাপারী ভাই আরেকটা কমেন্ট করছে, সেটা হলো, আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি পটেনশিয়াল স্পেশালে পেয়েছি, এখন আমি কি দেশে যাইতে পারবো কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। পটেনশিয়াল সুশীল এরিয়া, সুসিদারিয়া নাকি স্পেশালে? সুশীল এরিয়া। সুসিদারিয়া, প্রশাসনের সুসিদারিয়া পাওয়ার পর আপনি যদি এই ইতালি থেকে তিতুলো দি ভিয়াজ্জো নিয়ে থাকেন, আমরা যেটাকে ইউরোপিয়ান পাসপোর্ট বলি, সেটা যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন না। আর যদি আপনার বাংলাদেশের পাসপোর্ট থাকে, আপনি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন। কারণ প্রতিষ্ঠানের সুসিদারিয়াটা আর আজিলো প্রতিষ্ঠানের যেটা,
এইটা দুইটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ আলাদা। আজিরও যদি থাকে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। ওকে, আচ্ছা আমি এখন হৃদয় ভাইয়ের কাছে একটা কোশ্চেন রাখবো, যেটা আমাদের ফাউন্ডেশন নিয়ে আর কি আশা করি হৃদয় ভাই ভালো অ্যান্সার দিতে পারবে। সেটা হলো, মাহিদুল ইসলাম ভাই কমেন্ট করছে, ভাই আমি নতুন ইতালিতে এসেছি, এখন কম টাকায় ভাষা শিখায় এমন 2 থেকে 1 টিচার সাজেস্ট করেন। তো হৃদয় ভাই কোশ্চেনটা অ্যান্সারটা দিয়ে দেন। ভাই, আপনি যে প্রশ্নটা করছেন ওটা খুবই মূল্যবান, যে কম টাকায় ভাষা শিখায়। এখন আপনি কম টাকায় ভাষা শিখায়, এটা অনেকেই শিখাইতে পারে, কম টাকায় হোক বা বেশি টাকায় হোক, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে দেখেন, আপনি টাকা ছাড়াই ভাষা শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশন যে পেজটা, সেই পেজের মধ্যেই আমাদের সবার পরিচিত ইব্রাহিম স্যার, যে কিনা আপনার অনেকদিন ধরে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভাষা শিখাচ্ছে, এবং তার ভাষার মানে তার ক্লাসের মাধ্যমে অনেকে কিন্তু ভাষা শিখতে মানে আগ্রহী প্রকাশ করে শিখেও ফেলছে, অনেকটা বলতেও পারে। যেমন তার উদাহরণ হচ্ছে আমি একজন, যে আমি ইব্রাহিম ভাইয়ের দ্বারা বা নাহিদুল ভাইয়ের দ্বারা অনেক টুকটাক এখন পারি, বলতে পারি, তাও উইদাউট মানি, কোনো টাকা পয়সা ছাড়াই। সো আপনার যদি ইচ্ছা থাকে শেখার, তাও টাকা ছাড়া, আপনারা চাইলে মানব কল্যাণে আসতে পারেন। কারণ আমাদের এখানে আমরা অনেক ভালো ভালো টিচার অ্যাড করছি, যেমন ইব্রাহিম ভাই, দেন হচ্ছে নাহিদুল স্যার, আপনারা সবাই চেনে শিখুন ইতালিয়ানের, দেন হচ্ছে যে অনেক ভাই, তারা 3 জন আছে, আরো অনেকজনকে আমরা অ্যাড করব। কিন্তু আপনাদের কাছে কোনো টাকা নিব না, কোনো কিচ্ছু নিব না, কম টাকা লাগবে না, বেশি টাকা লাগবে না, আপনার টাকা ছাড়াই আপনার ভাষা শিখতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, যে আপনাদের নিজেদেরও ইচ্ছা থাকতে হবে। আপনারা শুধু ভিডিও দেখলেন, চর্চা করলেন না, আপনারা বললেন যে তারা তো কিছুই পারে না, এটা হবে না। ভাষাটা কিন্তু আপনাকে কেউ বইলা দিতে পারবে না। চর্চার মাধ্যমে, শিখার মাধ্যমে, বুঝার মাধ্যমে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে? সো এটাই। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস সে add যে করেছি। যে সেমিনার করাইতেছে সেও কিন্তু ইতালিয়ান ভাষার কন্টেন্ট শেয়ার করে এবং সেও কিন্তু একজন মায়েস্ট্রো ইতালিয়ান ভাষার। বাহ, যাক আমি তাহলে কি ইব্রাহিম আমরা আমরা ইব্রাহিম খুব স্যারের আমি শীঘ্রই ব্যাপারে আরেকটা আমি টিচার শালম পেয়ে ভাইকে যাবো। একটা কোশ্চেন করতে চাই ছোট্ট করে, যেহেতু লাইভটা অনেকে দেখতেছে। আমি শালম ভাই কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যে আচ্ছা, ভাষা শিখা নেওয়া নাকি টাকা ইনকাম করা যায়, প্রায় 1600-1700 টাকা নাকি কিভাবে পাইছে, এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই। আপনি এই লিঙ্কও দিছিলেন মেবি হ্যাঁ, হ্যাঁ। ভর্তি হওয়ার জন্য। এইটা আমাদের মিলানোতে ফর্ম ট্যাম্প নামে একটা আছে, অ্যাসোসিয়েশন আছে। তো ওদের আমি লিংক দিয়ে দিছি স্কুলের ভর্তি হ্যাঁ হওয়ার হ্যাঁ, জন্য। আমি গেছিলাম। হ্যাঁ, এটা মিলানোতে যারা থাকে, যারা রিকেদেন্তে আজিলো, হলুদ সৌজন্য হোক বা সাদা সৌজন্য হোক যাদের আছে, এদেরকে ভাষা শেখানোর জন্য ওরা একটা প্রোগ্রাম চালু করছে। প্রতি মাসে মাসেই ওরা একটা বেচ নেয়। যারা 140 ঘন্টার ক্লাস, এটা যারা কমপ্লিট করে 70% হাজিরা থাকে, ভালো রেজাল্ট করে, ওরা ওদেরকে একটা রিম্বার্সও করে। ভাষা শিখার জন্য যদি বলি বেতন দেয় সেটা ভুল হবে। জাস্ট আপনি যে যাতায়াত করতেছেন, আওয়া যাওয়া করতেছেন, সময় দিতেছেন, আপনাকে উৎসাহিত করার জন্য রিম্বার্সও করে থাকে। ওকে, আচ্ছা এইখানে এই যে আমরা জুবায়ের তানভীর ভাই যেই কোশ্চেনটা ছিল, বলছিলেন যে তার সৌজন্যে কি লেখা। তো ওই জিনিসটা তিনি লেখা পাঠাইছে যে তার সৌজন্যে হলুদ সৌজন্য, মানে 7 দিনের ভিতর তার হলুদ সৌজন্য পেয়ে গেছে, এবং তার ওই যে কমিশনের মানে ডেট আসে, ডেটও আইসা পড়ছিল, মেবি এরকম একটা কোশ্চেন ছিল জুবায়ের তানভীর ভাই। তো তার হলুদ সৌজন্যে আজিলো লেখা, রিকোয়েস্ট তো আজিলো, পজিশনে আজিলো শুধু লেখা থাকবে, রিকোয়েস্ট আজিলো লেখা। তাহলে তো ভাই আপনার ভাগ্য ভালো, আপনার দুবলিনও আসে নাই। তো আপনি যেহেতু আগের দেশে ছিল, আপনার ফিঙ্গার ছিল, সেই কারণে ওরা আপনাকে হলুদ সৌজন্য দিছে। ভাগ্য ভালো, মিষ্টি খাওয়াইন ভাই। কারণ এখন তো মানুষ সাদা সৌজন্য পায়, হলুদ সৌজন্যের সাথে পাই না। পারি না, রাইট। ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে ধরেন আমি হচ্ছে যে আমার সৌজন্য দিচ্ছে, ঠিক আছে, ফলিও দিচ্ছে। প্রথম ফলিও স্কাদুতো হয়ে গেছে 2025 সালে। সেকেন্ড যে ফলিওটা দিছে ওইটা 2026 লেখা, কিন্তু মাসটা স্কাদুতো হয়ে গেছে। এখন আমি কি করলে আমার ওই মাসটা আমি কভার করতে পারি? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফলিওটা দিয়ে আপনি পাতেতার এক্সাম দিতে পারবেন না। দেন হচ্ছে যে কোনো একটা কোর্স করতে চাইলে, প্রাইভেট কোর্স, ওইটা আপনি কিন্তু করতে পারবেন না। তারা মনে করে এটার কোনো ভ্যালিডিটি নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করণীয়? আমি ভাই একটু প্রশ্নটা আগে বুঝি। হ্যাঁ, আপনার ওকে। যে প্রথম সৌজন্যটা ছিল এটা হচ্ছে হলুদ সৌজন্য বা সাদা সৌজন্য, ওইটা 2025 ম্যাচ শেষ হয়ে গেছে। ধরেন 12ই ডিসেম্বর 2025 ম্যাচ শেষ হয়ে গেছে। ওকে। দ্বিতীয় যেটা রিনিউ করে দিছে সেটা 26 ম্যাচ শেষ হয়েছে। 26 মনে করেন 15ই মার্চ 2026 ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু না, 26 এখনো 26 লেখা আছে 2026, কিন্তু মাসটা ধরেন ফেব্রুয়ারির দিকে শেষ হয়ে গেছে, যেহেতু এখন এপ্রিল, তার মানে মাসটা শেষ। তো এখন এটা কি করণীয়, যে আমি এটাকে রিনিউ করে নতুন ভাবে যেন মাসটা কভার করতে পারি? এটা কি করতে হবে এটার জন্য? রিনিউ করা লাগবে।
কারণ এই ক্ষেত্রে দেখা গেল অনেক সময় পাতেন্তের এক্সামে তারা ভ্যালিড করে না, প্লাস হচ্ছে আপনি ব্যক্তিগত কোনো কোর্স করতে চাইলে ওইটাও ভ্যালিড করে না, বলে তারা যে এই এটা মেয়াদ এটা ডিপেন্ড করবে শহরের উপরে, কারণ আমাদের মিলানোতে এবং যে সমস্ত শহরগুলোতে প্রেরণতা ফাঁচিলে যে সফটওয়্যার আছে, এইটা যারা অ্যাকসেপ্ট করে যে সমস্ত শহরগুলোতে, ওইখান থেকে আপনি যে প্রেরণতা সিজন এটা নেবেন রিনিউ করার জন্য, আপনি নেবেন ইতালিয়ান আইন অনুসারে, ওইটা আপনার সৌজন্যের ভ্যালু, ওইটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আমাদের পর্বে চলে যাই নাকি, আমরা আউটপুট না তার পরবর্তী কোশ্চেন হলো তার নাম নেই, আমার 2026 আমার 2026 আমার 26, আচ্ছা কোশ্চেনটা এলোমেলো করে ফেলেছি। আমার 26 মাস শেষ হয়ে গেছে, উকিল বারবার মেসেজ দিয়েও কোনো সাড়া পাচ্ছি না। এখন নতুন করে উকিল ঠিক করলে কোনো সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। অর্থাৎ সে রিকোর্স করছে, রিকোর্সের 26 মাস শেষ হয়ে গেছে, মেবি 2 বছর 2 মাস শেষ হয়েছে। ওকে, সেক্ষেত্রে ভাই আপনার দেরি হওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ আপনি পুরাতন আইনের আন্ডারে আপিল হয়েছে, আপনার রিকোর্স যেটা করা হয়েছে ওইটা আর্টিকেল 35 মানে ওই আন্ডারে করা হয়েছে, তো ট্রিব্যুনাল থেকে এখন আসে নাই। উকিল চেঞ্জ করলে এই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে কি না সেটা জানতে চাইছেন, আপনার কোনো উপকার হবে কি না আগে সেটা দেখেন। আপনার কোনো উপকারই হবে না, আপনার যে উকিল চেঞ্জ করবেন সেই উকিলরা জাস্ট আপনার যে স্ট্যাম্পটা আছে যে আপনি উকিল চেঞ্জ করতে চান ওইটা ট্রিব্যুনালে পেশ করবে, আর কোনো কিছু চেঞ্জ করবে না। আমার মতে উকিল পরিবর্তন না করে যে উকিলের মাধ্যমে আপনি রিকোর্স করছেন ওর সাথে অপেক্ষা করেন, কারণ উকিলের রেসপন্স করেন, নতুন কোনো কিছু বলার নাই আপনাকে, কোর্ট থেকে কিছু জানে নাই, সেই জন্য উকিলে কিছু জানে নাই। আপনি কতটুকু নিশ্চিত যে নতুন যে উকিল নিবেন সেই উকিল আপনাকে রেসপন্স করবে? এটা তো উকিল তো আর নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কোর্ট থেকে সিদ্ধান্ত নিতেছে। পুরনো উকিলের কাছে কি জন্য থাকতে বলছি, এই উকিলে আপনার রিকোর্সটা লিখছে, ওর জানে আপনার কি কি করছেন, কি হয়েছে না হয়েছে, সুতরাং ও যেহেতু আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানে, ওর জন্য আপনাকে কোর্টে জজের কাছে উপস্থিত করাটাও সহজ হবে। নতুন একজন উকিলের কাছে নিয়ে আসবেন, সে আপনার রিকোর্স পড়বে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এমডি জসিম ভাই কোশ্চেনটি করেছে, আমি 1 বছর ধরে প্রথম কমিশন দিয়েছি কিন্তু আমার রেজাল্ট এখনো আসে নাই। আমার ক্যাম্পে যারা ছিল সবাই রেজাল্ট আইসা পড়ছে কিন্তু আমার রেজাল্ট আসে নাই, এটা কিসের জন্য জানাবেন ভাই। এইটা হয়েছে কারণ হচ্ছে যে আপনারা যারা যারা কমিশন দিচ্ছেন সবাই তো আর এক ফুনসুনিয়রের আন্ডারে কমিশন দেন নাই, এখানে আলাদা আলাদা ফুনসুনিয়রের আন্ডারে কমিশন দিচ্ছেন। তো কমিশনে তো আপনি যখন কমিশন দিচ্ছেন এটা আপনাকে অবশ্যই বলে দিছে যে সে একা সিদ্ধান্ত নিবে না, আরো 4 জন সদস্য বসে কমিশনে যে প্রেসিডেন্ট থাকবে তার সাথে বসে আপনার সিদ্ধান্তটা নেওয়া হবে। এখন এই যে বসার যে মিটিংটা করবে, ওদের মিটিং এরও ডিসপোনেবিলিটির ব্যাপার আছে, যে ওরা কবে বসবে এবং কখন সিদ্ধান্ত নিবে, আপনি কি বলছেন সেই বলাগুলোর একটা সামারি রেডি করা লাগবে, তখন ওরা আপনার সিদ্ধান্তটা নিবে। তো এই জন্য হয়তো দেরি হইতেছে, এখানে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমরা তারপর চলে যাই। আচ্ছা, এমডি বিপ্লব শেখ ভাই কমেন্ট করছে, আমি ফ্রান্সে আছি 6 বছর, এখন কারো কোনো কাগজ নেই, আমি ইতালিতে এসে আজিলো মারতে চাই, আপনাদের পরামর্শ চাই। 6 বছর ফ্রান্সে ছিল, কোনো কাগজ নেই? না, কোনো কাগজ নেই। ওকে, উনি অন্য কিছু লেখে নাই না, ফ্রান্সে আজিলো আবেদন করতে কি করে নাই? না, এরকম কোনো কিছু লেখা নেই, তিনি 6 বছর ছিল, এখন ইতালিতে এসে আজিলো মারতে চায়, এক্ষেত্রে আমাদের পরামর্শ চাচ্ছি। ওকে, আপনার জন্য উত্তর হচ্ছে ইউরোপ ইউনিয়নের যে আজিলো পলিটিকার আইন আছে, জিনেভ্রার যে রুলস 1991 সালের, সেইটা অনুযায়ী যখন কোনো নন ওয়ে চিটারিয়ানস, হ্যাঁ, আপনি যখন ইউরোপ ইউনিয়নের দেশের বাইরের কোনো লোক ইউরোপ ইউনিয়নে আসবেন অ্যাসাইলাম করার জন্য, তখন ইউরোপ ইউনিয়নের যেই দেশে আপনি প্রথম পা রাখবেন সেই দেশে আপনার আজিলোর আবেদন হিসেবে গৃহীত হবে। এখন আপনি ফিঙ্গার দেন বা না দেন, কোনো কাগজ হোক বা না হোক, আপনি পা রাখছেন, আপনার ওই দেশেই আপনার কম্পিটেন্সি হয়ে যাবে আপনার আজিলো পলিটিকা আবেদন করার। আপনি যদি ইতালিতে আসেন, আসার পর আপনি যখন অ্যাসাইলামের জন্য আবেদন করবেন, আপনি যখন বলবেন যে আপনি ফ্রান্সে ছিলেন, তখন আপনার দুবলিন হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্য ভালো হইলে ওই যে একটু আগে যে দুবলিন আসে না সেরকম আপনারও আসবে না, এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। ওকে, আমরা তার পরবর্তী কোশ্চেন চলে যাই, সেটা হলো হাফিজ ভাই কমেন্ট করছে, ভাই আমি এগ্রিকালচার ভিসায় এসেছি, ভিসায় মেয়াদ শেষ, এখন আমি আজিলো মারতে গিয়েছিলাম রোমে, ওরা সবকিছু জমা রেখে আরেকটি তারিখ দেয়, ওই তারিখে আমি ফিঙ্গার দেই, আমাকে একটা রিসিট দেয়, 3 মাস পর যাইতে বলছে, আমাকে কি দেশে পাঠিয়ে দিবে?
রিসিটে কি লেখা ছিল সেটা না জানলে তো বলতে পারবো না যে আপনাকে দেশে ওকে, পাঠিয়ে দিবে হাফিজ কিনা। ভাইকে আমরা দেশে পাঠিয়ে অনুরোধ দিবে করছি আপনার রিসিটে যেহেতু কি লেখা আছে ওটা একটু বিস্তারিত কমেন্টে জানান, আপনার যেহেতু কমেন্টের অ্যান্সার আমরা পরে দিয়ে যাই দিচ্ছি। হোক, যেহেতু আপনি আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন করার ইচ্ছা পোষণ করছেন, আপনাকে কমিশন নেওয়ার আগ পর্যন্ত ওরা দেশে পাঠাতে পারবে না বা দেশে পাঠানোর ওরকম নিয়ম নাই। আপনার কমিশন হবে, তারপরে কমিশনের রেজাল্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং আপনি নির্ভয়ে থাকতে পারেন। আচ্ছা, সাগর হাওলাদার ভাই একটা কমেন্ট করছে, ভাই আমার 6 মাসের সৌজন্য অ্যাপার্টমেন্ট 10 তারিখে, হ্যাঁ আমার কমিশন 11 তারিখে, এখন আমি 6 মাসের সৌজন্য আগে নিব তারপর কমিশন দিব, এরকম কোনো কিছু? 10 তারিখ যেহেতু 11 10 10 11 তারিখ যেহেতু 11 তারিখের আগে আসে, অবশ্যই আপনি 6 মাসের যে সৌজন্য আছে ওইটা নিবেন, তারপর 11 তারিখে যে আপনি কমিশন দিবেন। কমিশনের সাথে 6 মাসের সৌজন্যের কোনো সম্পর্ক নাই, আপনাকে কমিশন অবশ্যই দিতে হবে। আর ইতালিতে কাজকর্ম করার জন্য, বৈধভাবে থাকার জন্য তো অবশ্যই সৌজন্য লাগবে। কারণ কমিশনের রেজাল্ট কি আসে সেই জিনিসটা তো আপনি জানেন না। যেহেতু সৌজন্যটা আগে পাইবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী অবশ্যই সৌজন্য আগে নিবেন। আচ্ছা, এমডি শফিকুল ইসলাম ভাই একটা কমেন্ট করছে, ভাই কালকের দিনের পরে আমার কমিশন, আমি ইতালি রোমে আছি, আমার ভালো কাজের কন্টাক্ট আর রানিং বুস্তাপাগা আছে, এটা আমার প্রথম কমিশনে, একটু ইনফরমেশন দেন প্লিজ। যেহেতু এইটা আপনার প্রথম কমিশনে আপনার যেই আবেদনটা যেটা পলিটিকর, এইটা মূল্যায়ন করা হবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল প্রোটেকশন যেই বিষয়টা আছে এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার তথ্যগুলো হয় কিনা, অর্থাৎ আপনি যেই কারণে দেশ ছাড়ছেন এবং যেই কারণে আপনি আপনার দেশে ফেরত যেতে পারবেন না, এই দুইটা বিষয় ওরা দেখবে যে আন্তর্জাতিক নিরাপত্তার যেই আইনগুলো আছে সেই আইনের মধ্যে পড়ে কিনা। হিস্ট্রি সম্পর্কে প্রস্তুতি নেন, বেশি বেশি করে নিজের হিস্ট্রিটা নিজে বলার চেষ্টা করেন এবং নিজে থেকে প্রশ্নগুলো বের করার চেষ্টা করেন যে এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে কি প্রশ্ন করতে পারে। ভালো একটা কাজের কন্ট্রাক্ট আছে, খুব ভালো। আপনি যদি 2021, 22, 23-এর হয়ে থাকেন, 23-এরও আবার কথা আছে, আপনি যদি মে মাসের আগে এসে থাকেন সেক্ষেত্রে কাজের কন্ট্রাক্ট কিছুটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, কিন্তু পরিপূর্ণভাবে যে কাজের কন্ট্রাক্টের কারণে কাগজ পাবেন এরকম গ্যারান্টি পাবেন না ভাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, আমাদের এটা প্রথম রেকর্ড যে আমরা 57 মিনিটে 4000 প্লাস কমেন্ট পেয়েছি। এটা এখন পর্যন্ত যত আমাদের সেমিনার হয়েছে এটা হাইয়েস্ট রেকর্ড, মাত্র 57 মিনিটে 4000 প্লাস, এটা কিন্তু হিউজ পরিমাণ। সো এইখানে যদি লাইক ধরেন 6000 কমেন্ট আসে, তাহলে আমরা ভাইকে নিয়ে আরেকটা সেমিনার করব, এটা খুব শীঘ্রই হবে এবং দেখা যাচ্ছে যে পরের রবিবারও হইতে পারে, এই সামনের রবিবারও হইতে পারে। সো আপনারা বেশি বেশি কমেন্ট করেন, যেন আমরা পরবর্তীতে যাদের কমেন্টের অ্যান্সার দিতে পারতেছি না ওই কমেন্টের অ্যান্সার গুলো আমরা দেই, ঠিক সাথে আছে? শেয়ারও করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে শেয়ার করার জন্য অনুরোধ করতেছি, কারণ আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হইতে পারে। সো আমরা সবাই যদি উপকার করি ভাবে, তাহলে আমাদের উপকার হবে, আমরাও মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো ভাইয়ের যেই জ্ঞানগুলো আছে বা আমাদের যেই চেষ্টাগুলো আছে আমরা সবার মাধ্যমে পৌঁছা দিতে পারবো। তো যাই হোক, আমরা চলে যাই আবারও কমেন্টে। ওকে, হিমেল হোসেন ভাই কমেন্ট করছে, ভাই আমি 2025 সালে প্রথম কমিশন দিয়েছি, আমার দ্বিতীয় কমিশনের ডেট আসছে 2031 সালে, এখন আমার ইনডিটারমিনেট কন্ট্রাক্ট আছে, এখন কি আমি চাইলে দ্বিতীয় কমিশনের ডেট আগে আনতে পারি, এতে কোনো সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। আপনি চাইলে আগে আনতে পারবেন না, এটা জজ যদি চায় সেই ক্ষেত্রে আগে আনতে পারবেন। আপনার যেহেতু হিন্দিতে মধ্যে কাজের কন্ট্রাক্ট আছে, আমি আপনাকে সাজেশন দিব আপনি ইতালিয়ান ভাষা শেখার একটা ভালো সার্টিফিকেটের ব্যবস্থা করেন এবং যদি নিজে পারেন তাহলে নিজের নামে একটা বাসা নেন, সেটা ভাড়া হোক অথবা কিনা হোক। কিনতে যদি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে ভাড়া নেন। ভাড়া নিয়ে যখন আপনার কন্ট্রাক্টর di lavoro certificato di lingua italiano, তারপর হচ্ছে আফিতো কন্ট্রাক্ট di affitto থাকবে, সেই ক্ষেত্রে আপনি আপনার উকিলকে গিয়ে বলবেন যে আমার এই কাগজগুলো আপনি কোর্টে জমা করেন, কোর্টে জমা করে জজকে একটু আবেদন করে দেখেন যে দ্রুত আনা যায় কিনা। আপনাকে যেহেতু 2031-এ ডেট দিছে, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমায়ও থাকেন আপনার এই ডেট চেঞ্জ হয়ে আসবে, কারণ এখন নতুন আইনে যারা আছে তাদের ডেটগুলো এরকমই আসতেছে এবং হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, সেটা অনেকটা কমন কোশ্চেন, যেটা আমার চ্যানেলে আমি পেয়ে থাকি, সেটা হলো আনসার বিন তারেক ব্যাপারী ভাই কমেন্টটা করছে, ভাই আমার বিষয়টা হচ্ছে আমার পাসপোর্টে নাম ছিল একটা শুধু তারেক, কস্তুরা থেকে আমার ডকুমেন্টে তারেক তারেক দিয়ে দিয়েছে, পরে কমিশনে গিয়েছিলাম, যাবার পর আপনাদের কথা মতো কমিশনে গিয়া নামটা ঠিক কইরা যেমন বার্থ সার্টিফিকেট দিয়া, তাই এখন
কজিসিতে চেঞ্জ করতে হবে, তাই কি কি করতে হবে, কিভাবে করব আমাকে একটু জানাবেন। এখানে বলছে আপনাদের কথা মতো, তো সম্ভবত আমরা জানি এই বিষয়টা। আমরা এই আম- বিষয়ে ফার্স্ট। আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন আমাদের বাংলাদেশিদের। কারণ হচ্ছে যে আমি জানি না এটা কার গাফিলতি বা কি কারণে হয়, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না। পাসপোর্টের মতন একটা ডকুমেন্টস যেটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টস হিসেবে মূল্যায়িত হয়, সেই ডকুমেন্টসে একটি মাত্র নাম থাকে, অনেকের শুধু কন্যমে থাকে, অর্থাৎ বংশীয় নাম থাকে, পদবী নাম থাকে, নিজের নাম থাকে না। মানুষ নাম ছাড়া হয় কিভাবে, এই জিনিসগুলো বুঝতে খুব কষ্ট হয়ে যায়। তো ভাইয়ের সমস্যা যেটা, এটা হচ্ছে যে আপনার পাসপোর্টে একটা নাম ছিল, তখন আপনি ইতালিতে যখন আছেন তারিখ দিয়েছেন, কারণ করেছি ফিজিক্যালে ক্রিয়েট করার জন্য, বানানোর জন্য ইতালিতে কোন নামের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ওরা একই নাম রিপিট করছে। আপনি যদি কমিশনে যেয়ে অলরেডি চেঞ্জ করে ফেলেন, তাহলে করিস ফিজিক্যালে নতুন করে বানাইতে হইবে। আপনি যখন পারমিটের জন্য রিনিউ করবেন, তখন নতুন করিস ফিজিক্যাল আসবে। সবচেয়ে যেটা খারাপ খবর সেটা হচ্ছে যে আপনার করিস ফিজিক্যালটা হয়তো চেঞ্জ হওয়ার সময় শুধু নাম্বার আসবে। যদি শুধু নাম্বার আসে, তখন আপনাকে অনেক ভোগান্তির মধ্যে পড়া লাগবে। আপনার কাজের কন্ট্রাক্ট থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্টস পেন্ডিং এ চলে যাবে। তখন আবার আপনাকে এজেন্সি এজেন্টদের দৌড়াদৌড়ি করে নতুন করে আবার আলফা নুমেরিক করিস ফিজিক্যালে বানাতে হবে। আর যদি আপনি কমিশনের নাম চেঞ্জ না করে থাকেন, অর্থাৎ এক নাম না দিয়ে থাকেন, তারিখই থাকে, তাহলে আমার সাজেশন যেটা, আপনি আপনার যে বাংলাদেশের পাসপোর্টটা আছে, যখন প্রয়োজন পড়বে তখন তারিখ নাম দিয়ে বানাই। ইতালিতে নাম পরিবর্তন না করাটাই বেটার। এই উত্তরটা দেওয়ার পর আমি যারা এই লাইভটা পরবর্তীতে দেখবে তাদের জন্য বলে দিচ্ছি, যারা এখনো কমিশনে যায় নাম চেঞ্জ করে না, এই সমস্যা যাদের আছে যে পাসপোর্টে একটা নাম কিন্তু ইতালিতে আপনারা দুইটা নাম দিয়ে অলরেডি করেছি ফিজিক্যালি করে ফেলছেন, দয়া করে কেউ ইতালির নাম পরিবর্তন করেন না। পাসপোর্টে আপনারা দুইটা নাম ব্যবহার করেন। যখন পাসপোর্ট রিনিউ করবেন, নতুন করে করবেন, তখন সংশোধন করে ইতালিতে যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী দেন। কারণ আমার দেখা ভাই অনেক মানুষের সাফার করতে দেখছি, করিস ফিজিক্যালে যখন চেঞ্জ হয়ে যায়, তখন আলফা নামের নতুন করিস ফিজিক্যালে পাইতে অনেক ভোগান্তি ভোগা লাগে। ওকে, আচ্ছা এখন আমরা একটু মজার মুডে যাই, সেটা হলো ইব্রাহিম ভাই এবং হৃদয় ভাইয়ের আমি জন্য দেখছি আমি বুঝতে পারছি যে এই প্রশ্নটাই করবা। হ্যাঁ, আমি ইব্রাহিম ভাই এবং হৃদয় ভাইয়ের জন্য এই কোশ্চেনটা। সো ইব্রাহিম ভাইকে কোশ্চেন করা হয়েছে, পড়াশোনা যদি খাবার হতো তাহলে সেটা মিষ্টি না ঝাল হতো। আর ইব্রাহিম ভাই আগে এটার অ্যান্সারটা দেন। পড়াশোনা যদি খাবার হতো মিষ্টি না ঝাল হতো, এটা হলো ব্যক্তিভেদে। যারা কষ্ট করে ভালো কিছু পেতে চায় তাদের জন্য মিষ্টি হতো। আর যারা অলস, ওই যে ভাই বলছে, oggi il problema la gente vogliono tutto subito, সবকিছু দ্রুত চায়, তাদের জন্য তিতা লাগতো। তো আমার উত্তর, পড়াশোনা ভালো জিনিস, পড়াশোনা করে সব উন্নত সম্ভব, তবে ধৈর্য দরকার, সময় দরকার। কারো কাছে তিতা আর লাগতো, কারো কাছে মিষ্টি লাগতো। আর শান্ত ভাইয়ের কাছে কোশ্চেনটা হলো, শান্ত ভাই যদি শিক্ষক হতেন ছাত্রদের কি মজার শাস্তি দিতেন? মজার শাস্তি পড়ালের দরকার নাই, এটাই ওর বড় শাস্তি। আপনার পড়া লাগবো না। আচ্ছা, এখন আমরা কোশ্চেনে চলে যাই। আহমেদ শাওন ভাই কোশ্চেন করেছে, আমার হলুদ সৌজন্য নিয়ে ক্যাম্প থেকে বের হতে চাই, কোনো সমস্যা হবে নাকি? আমার প্রথম কমিশন হয়ে গেছে, উকিলের কাছে কাগজ দেওয়া হয়েছে, মানে প্রথম কমিশন হয়ে গেছে, এখন তিনি হলুদ সৌজন্য নিয়ে ক্যাম্প থেকে বের হয়ে গেলে কোনো সমস্যা হবে কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছে ভাই। এই প্রশ্নটা আমার মনে ছিল, আমি লিখে রাখছি। এটা আমি সুযোগ মতো বলতাম যখন লাইভে শেষ পর্যায়ে আসতাম। প্রথম কমিশন যাদের হয়ে গেছে এবং ক্যাম্পে আছেন, যদি আপনাদের সুযোগ থাকে ক্যাম্প ছেড়ে দেওয়ার জন্য, আপনারা ক্যাম্প ছেড়ে দিবেন। সেটা অন্য শহরে যান অথবা ওই শহরে যান, ক্যাম্প ছেড়ে দেন। কারণ এখন আপনার একটা রেফারেন্স হয়ে গেছে। আগে ক্যাম্প ছিল, কমিশনের যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো ক্যাম্পে পাইতেন। এখন আপনার যত ধরনের ইনফরমেশন আছে সব আপনার উকিল আপনাকে দিবে। সুতরাং ক্যাম্পে থাকাটা আপনার জন্য এখন অপরিহার্য না। ক্যাম্প ছেড়ে দিলে আপনার জন্য কি হবে, যখন আপনার দ্বিতীয় কমিশনের জন্য উকিল আপনার কাগজপত্র জমা দিবে, অথবা আপনাকে যখন দ্বিতীয় কমিশনের জন্য ডাকবে, তখন স্বায়ত্তশাসিত যে একটা বিষয় আছে যে আপনি নিজে নিজে চলতে পারতেছেন, এই জিনিসটা আপনি প্রুভ করতে পারবেন। আর যদি আপনার মনে করেন প্রথম কমিশন আসে 2 বছর পরে, আবার দ্বিতীয় কমিশন আসে 3 বছর পরে, 5 বছর পরে আপনি যদি ক্যাম্পেই থাকা লাগে ইতালিতে থেকে, তাহলে আপনি কি করছেন ভাই? এরকম একটা মন মানসিকতা আসে। সুতরাং আপনাদের যদি সুযোগ থাকে ক্যাম্প ছেড়ে দেওয়ার জন্য, তাহলে আপনারা ক্যাম্প ছেড়ে নিজস্বভাবে থাকার শুরু করবেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আচ্ছা, 6000 কমেন্টসে চলে আসছি নাইম ভাই।
পার হয়ে গেছে না এখনো? না, 5,500 হয়ে গেছে, হয়ে যাবে 6,000। ওকে, যাক, আমরা আশা করি সেন্টার হয়ে করছি যাবে আমার। ইনশাআল্লাহ। হ্যাঁ, সব আপনাদের দোয়াতেই আমরা আগাচ্ছি। আচ্ছা, না 6,100 শিকদার সাইদ শপথ ভাই, ভাই 6,100। ওকে, পার হয়ে আমি গেছে। 6,000 আনতেছি, ঠিক আছে? যারা যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে হোক বা ফেসবুক লাইভ থেকে হোক বা আমার প্রোফাইল থেকে যারা যারা চিনেন, সবাই একটু দয়া করে কমেন্টস করেন তো, নইলে দেখা যায় এখানে আমার বিষয় নিয়ে কথা হইতেছে। শালম ভাই কিন্তু আপনাদের এখানে সবাই কমেন্টস করেন 6,000 পুরান। না, ওটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সব সমস্যা নেই। পূরণ হয়ে যে গেছে, গতিতে 6,100। কমেন্ট আসতেছে, আমার মনে হয় 8,000 হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, আমরা ইতালিতে নতুন রেকর্ড করতে যাচ্ছি আজকের লাইভে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, সেটা হলো শিকদার শকত ভাই। ভাই, আমার উকিল বলছে দ্বিতীয় কমিশন গেছে গা, উকিল ঠিক আছে। রিজেক্ট হয়েছে, এখন কি করা যায় বলেন? উকিলে যোগাযোগ করলে বলে, আচ্ছা, উকিল যোগাযোগ করে না, বলেন প্লিজ। রিকারটা কয়দিন পর করা যায়? রেইতেরাতা। কমেন্টটা আমি বোঝা নাই, আমি রিকারটা কি? আমি বলতেছি। ওকে। আপনি যে রিজেক্ট হয়েছে আপনার দ্বিতীয় কমিশন, অর্থাৎ আপনার রিকোর্স, সেটা কি আপনাকে সেন্টেন্স পাইছেন হাতে? উকিল কি আপনাকে কোর্টে যে কাগজটা সেটা দিছে, যেখানে জজ আপনাকে বলছে যে আপনার রিকোর্স রিজেক্ট হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত যে আপনার রিকোর্স রিজেক্ট হয়েছে, আর যদি না দিয়ে থাকে তাহলে অপেক্ষা করেন আদালত থেকে সেন্টেন্সটা আসা পর্যন্ত। যদি এসে যায় দুর্ভাগ্যক্রমে আপনার দ্বিতীয় কমিশন থেকে নেগেটিভ, সেক্ষেত্রে আপনার আরেকটা সুযোগ থাকবে রেইতেরাতা করার জন্য। রেইতেরাতাটা হচ্ছে আপনার আজিলো পলিটিকো যে আবেদনটা, এটা পুনরায় আবার বিবেচনা করার জন্য আবেদন করা। আমরা বাংলাদেশি কমিউনিটির মধ্যে মনে করি যে নতুন করে আজিলো করা, এটা নতুন করে না, আপনি পুনরায় বিবেচনা করতে বলতেছেন। সেক্ষেত্রে কি করা লাগবে? আপনাকে অবশ্যই যে উকিলের মাধ্যমে করবেন, বা আপনি সরাসরি ইচ্ছা করলে থানায় গিয়েও করতে পারবেন, আমি এটা সাজেস্ট করি না, যেহেতু আমরা ভাষাগতভাবে অনেকেই দুর্বল। সেক্ষেত্রে একজন উকিলের সহযোগিতা আপনি রেইতেরাতা করবেন। আপনার যেই সমস্যাটার কারণে আপনি নতুন করে আবার রেইতেরাতা করতে চান, অর্থাৎ আগে যা বলছেন অলরেডি কমিশনে, সেইগুলো শুধু বললে হবে না, নতুন সমস্যা আপনাকে যোগ করা লাগবে। যে এখন বর্তমানে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কি কারণে আপনি নতুন করে বিবেচনা করতে বলতেছেন, ওই লিখিত যেই কাগজটা আপনি দিবেন সেইটা সহ এবং আপনার উকিলের প্যাক মিলিয়ে কস্তুরা থেকে কমিশনে পাঠানো হবে। আপনাকে রাখবে না, তখন কমিশনে পাঠানো হবে। কমিশন থেকে ওই লিখিত কাগজের উপর ভিত্তি করে ওরা সিদ্ধান্ত নেবে যে আপনার রেইতেরাতা গ্রহণ করবে কি করবে না। যদি গ্রহণ করে তখন আপনাকে কস্তুরা ডাকবে ফিঙ্গারের জন্য এবং আপনার আজিলো পলিটিকে নতুন করে চালু হবে, আপনাকে আবার কমিশনে রাখবে। আর যদি গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি আবার রিকোয়েস্ট করতে পারবেন। ওকে, শাহ আলম ভাইয়ের পক্ষ থেকে একটা কমেন্টস আসছে শাহ আলম ভাইয়ের জন্য, আর হয়তো কোনো এক বক্তা দিয়েছে। তা কেমন এতক্ষণ আছেন যেগুলো ভাই? উত্তর দিয়েছে ওগুলো কার জন্য ছিল? না, এটা আপনার জন্য একটা পার্সোনাল লিংক পাঠাইছে। হ্যাঁ, সো তারা কোশ্চেন করছে যে ভাই কেমন আছেন ভাই? আমি আপনার সব ভিডিও দেখি ভাই। ইতালি আসছি 11 মাস, 2 মাস পর আমার কমিশন নেগেটিভ দিয়েছে, রিকোয়েস্টটা করছি। আমার দ্বিতীয় কমিশন দ্বিতীয় কমিশন দিছে 5 মাস পর। আমার সাদা সৌজন্য দিছে, কদেশি ফিসকালে দেয় নাই, আমি কন্ট্রাক্টে কাজ করতে পারি নাই, তারা আমার ডকুমেন্ট দেয় নাই, আমি কাজ করতে পারি নাই। এখন আমার কোনো সমস্যা হবে কিনা সামনে কমিশনে জানাবেন। ধন্যবাদ ভাই, আমি অনেক ভালো আছি। আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন থেকে ইনশাআল্লাহ আমাকে পাবেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে, সুতরাং ব্যক্তিগত প্রোফাইলে ভিডিওর পাশাপাশি এখানেও পাবেন। আর যেই বিষয়টা আপনি উল্লেখ করছেন ভাই, এইটা বলতে গেলে আপনি সম্ভবত নতুন আইনের মধ্যে পড়ছেন, এই কারণে আপনার এরকম হয়েছে। যেহেতু আপনার কোনো কাজের কন্ট্যাক্ট নাই এবং ভাষা শেখার ওইরকম কোনো সার্টিফিকেট নাই, সুতরাং ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে ওইখান থেকে আপনি একেবারেই পিছিয়ে আছেন। আপনার যে স্টোরি ছিল বা আপনার দেশ ছাড়া যে কারণ ছিল, এটা তো অলরেডি কমিশন থেকে রিজেক্ট করে দিছে, নেগেটিভ দিয়ে দিছে। তো নতুন করে আদালতে আপনার এই বিষয়টা কতটা মূল্যায়ন করবে সেটা জানা নাই। এখন সম্পূর্ণ ভাগ্যের উপর, ঠিক আছে? তাকদীরের উপর ভরসা করেন, দোয়া করেন যেন ভালো কিছু হয়। ইনশাআল্লাহ। আচ্ছা, রোমানিয়া টিআরসি কার্ড, এই কোশ্চেনটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছে, শুধু পরে এটা একজন ক্লিয়ার করে দেই, এটা অনেক আমিও পাই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আর কি। আসসালামু আলাইকুম ভাই, রোমানিয়া থেকে টিআরসি নিয়ে আসি ইতালিতে, এখন কি করব প্লিজ জানাবেন, কিংবা টিআরসি নিয়ে যা আসতে চায়
তাদের জন্য কি পরামর্শ থাকবে, কিংবা যারা আসছে তাদের জন্য কি পরামর্শ থাকবে? টিআরসি যে বিষয়টা, এটাকে অনেকেই খুব ভালোভাবে হাইলাইট করে বা ওনারা উল্লেখ করার চেষ্টা করে যাতে আমাদের নজরে পড়ে যে আমি টিআরসি নিয়ে আসি এখন কি করব। টিআরসি যে বিষয়টা, এটা আমরা যদি ফুল ফর্মতে আসি তাহলে হয় যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। তো আপনাকে রোমানি নীতি দিছে টেম্পোরারি হিসেবে, যে ওইখানকারই আপনি স্থায়ী না বা ওইখানে আপনার পুরোপুরি থাকার অনুমতি হয় নাই, সেই টিআরসি নিয়ে সেই ইতালিতে, ওইটা ইতালিতে কোনো মূল্য পাবেন না। ওইটা নিয়ে আসেন যদি, তাহলে ডাবলিন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ইতালিতে আসতে পারবেন, আপনি অ্যাজিলামের আবেদন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা তার পরবর্তী দেশে কোশ্চেন যারা এইটা নিয়ে আসে বা কি বলে অস্থায়ী রেসিডেন্ট কার্ড নিয়ে যারা আসে, তারা কি আসলে কাগজ দিয়ে থাকে কিনা আসলে? এইটা ভাই টিএসসি থাকুক আর না থাকুক, মূল্যায়ন একই পর্যায়ে হয়, কারণ টিএসসিটা যেহেতু কোনো মূল্যই নাই, সেহেতু এটা কোনো পয়েন্টের মধ্যেই আসে না। আপনি জাস্ট আইন পরিবর্তন, শুধু জাস্ট এক আইন থেকে আরেক আইন, যারা লাবরো subordinato stagionale আসে, যাদের permesso di soggiorno আছে, ওইটাই তারা পরবর্তীতে কনভার্ট করতে পারে না ইতালিতে থেকেই। যারা এগ্রিকালচার বিষয়ে আসতেছে, তাদের permesso di soggiorno গুলো তারা লাবরো subordinato করতে পারতেছে না জাস্ট আইনের কারণে। আর অন্য দেশ থেকে টেম্পোরারি কার্ড এনে এখানে এনে ওইটার কোনো সুযোগ সুবিধা পাবে এরকম সম্ভাবনা ভাই নাই। আমার জানা মতে কেউ এখনো পায় নাই, আইনগতভাবেও নাই। শাহ আলম ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা পাঠাইতেছে মানুষজন। হ্যাঁ, শাহ আলম ভাই এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ ভাই, সবাই এরকম সাথে থাকবেন। তবে আমি ভাই মুগ্ধ, ঠিক আছে, আপনাদের যে কার্যক্রম, আমি এটাতে সত্যি মুগ্ধ। কারণ ইতালিতে যখন আমি নতুন আসছি, তখন দেখা গেছে যে ইনফরমেশনের দিক থেকে ভাই অনেকটাই পিছিয়ে ছিলাম, যে এটা আমার অনুপ্রেরণা হয়েছে এবং আমি শিখার জন্য সবচেয়ে বড় বিষয়, আমরা এখানে যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই ইনফরমেশনের ঘাটতির কারণে অনেকটা পিছিয়ে আছে, আর এই আচ্ছা, সমস্যার সম্মুখীন হয়েছি। এখানে আমি রিয়ন ভাইয়ের সাথে একটা কথা, এখানে কিন্তু সবাই মেবি হাজিল। তারপরে ভাই এখানে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, হৃদয় ভাই একটা কথা বলছে শুরুতে, যে মানুষ প্রশ্ন করে যে আপনাদের কাগজ আছে কিনা বা আপনাদের ডকুমেন্টস আছে কিনা, সেটার বিষয়টা কি, যে আমি মাছ খাই না বলে যে আমি মাছ ধরতে পারবো না, এরকম তো কোনো ইয়া নাই, যুক্তি নাই। আমি মাছ খাই না বলে যে আমি মাছ বিক্রি করতে পারবো সবচেয়ে না। বড় শালম ভাই, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এই বক্তব্য মানে এরকম সমস্যার সম্মুখীন হয়ে আসছি বিধায় কিন্তু আসলে আমরা এই উদ্যোগটা বলতে গেলে শান্ত আমরা মিলে আসলে নিয়েছি, যাতে আমাদের মতন ভুক্তভোগী আসলে অন্য কেউ যাতে না হয়। একটা মানুষ যদি উপকৃত হয়, সেটাই আমাদের সার্থকতা সবচাইতে বেশি। আচ্ছা এটার জন্য ভাই সত্যি মন থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আচ্ছা এখানে কতজন আছে যুক্ত? ভাই নাইম ভাই, বর্তমানে কতজন যুক্ত আছে লাইভে? 245 জন। আচ্ছা, 245 জনের জন্য আমি বলতে চাই, আমি ইব্রাহিম হাওলাদার, ইতালিয়ান ভাষায় নিয়ে মানব কল্যাণে কাজ করি। আমার আজিলো ক্লেস কিন্তু আমি ভাইয়ের সাথে কমিশন দিছি। ভাই একজন ফুনসেনারিও, অতএব না, আপনারা না, না, বুঝেন ভাইকে। আমি আমি ইন্টারভিউ এখন হ্যাঁ, আমি কেন বোঝাচ্ছি যে আমি একজন সচেতন মানুষ যতটুকু চেষ্টা করি। তো আমি ভাইকে সিলেক্ট করেছি কেন? ভাই বাস্তব অভিজ্ঞতা, এরকম একজন ব্যক্তিকে আমাদের ফাউন্ডেশনে পেয়েছি সম্পূর্ণ ফ্রি। তো শুধু আজকের জন্যই না, আগামীতেও যদি আপনারা সাপোর্ট করেন, এই মানব কল্যাণে যদি একজন মানুষ উপকৃত হয়, ওই একজনের জন্য মানব কল্যাণ কাজ করবে। মানব কল্যাণ সংখ্যা দেখে কাজ করে না। এখানে হৃদয় আহমেদ শান্ত 13-14 লক্ষ মানুষ ফলো ক্যারি করে। আমারও ব্যক্তিগত প্রোফাইলে ফলোয়ার্স আছে, প্রত্যেকজনের আলাদা আলাদা। নাইম ভাইয়ের 1 লক্ষ ফলোয়ার্স আছে, প্রত্যেকটা মানুষের। সো মানব কল্যাণ স্বপ্ন দেখে ইতালির মাটিতে এমন একটা কলোনা হবে, যেটা ইতালিয়ানরা 100 বছর আগে আমেরিকাতে প্রতিষ্ঠিত করছে। ওদের মাধ্যমে একটা সংস্কৃতি গড়ে তুলছে, একজন আরেকজনকে সাহায্য করছে, কাজ খুঁজে দিতে সাহায্য করছে, ফ্রি ভাষা শেখাতে সাহায্য করছে, এবং সব থেকে বড় যে বিষয়টা, হতাশা, জানি না কমিশনে কি বলবো, প্রস্তুতি কি, নেগেটিভ হলে কি করব, এই যে বিষয়গুলো যে মানব কল্যাণ ব্যবস্থা করছে, সারা জীবন ধন্যবাদ দিয়েও এই যারা উদ্যোক্তা আছেন শেষ হবে না। তবে মানুষ খুবই অকৃতজ্ঞ, কিন্তু আমরা যদি একজন কৃতজ্ঞ মানুষ পাই, তার জন্য আমরা করে যেতে চাই। কি বলেন?
এটা নিয়েও আমাদের অনেক সমালোচনা হচ্ছে যে আমরা বা সবাই আসলে মাস্টার্স আসলে হয়ে গেছি, বা আমরা অভিজ্ঞ আসলে হয়ে গেছি নিজেদের আসলে ডকুমেন্ট নিয়ে বিষয়টা। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেয়ার করি, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনি দেখেন আমরা সবাই অনেকেই এখানে যারা আছে সবাই 2-3 বছর আসলে পুরনো, বাট যারা এখানে দীর্ঘদিন বসবাস করে তারা কিন্তু এই উদ্যোগটা নেয় নাই। তারা অনেক ইয়াং জেনারেশন আছে, অনেকে স্টেক হোল্ডার আছে, বা ভাষা শিখে বলেন, তারপরে এই কি বলে আইনি সহায়তা বিষয়টি নিয়ে তারা অনেক কাজ করেছে, দীর্ঘদিন ধরে কাজ করে, কিন্তু তারা কিন্তু এই উদ্যোগটা নেয় নাই আজও পর্যন্ত। আমি জানি না তাদের আসলে শুধুই কি দায়বদ্ধতা শুধু যে নিজের স্বার্থের জন্য, নাকি তার পাশাপাশি আসলে মানুষের সহযোগিতা করা আসলে প্রত্যেক মানুষের দায়িত্ব, বিশেষ করে যারা স্টেক হোল্ডার যারা আছে। তবে সর্বোপরি সবার কাছে একটা জিনিসই বলবো যে মানব কল্যাণ ইন্টেলিজেন্স ফাউন্ডেশন আপনাদের আসছে মানবতার সেবা দিতে, আপনাদের যতটুকু পারে যে কোনো বিষয়ে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের নিয়েই কাজ। এখন আমাদের ইতালিতে কিন্তু অনেক ভুক্তভোগী আছে, অনেকে আছে, আমরা হয়তো 100 জনের ভিতরে 100 জনের হেল্প করতে পারবো না, বাট আমরা চেষ্টা করব 90 জনের কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, তো সবাই একটু ধৈর্য ধরে না, অনেকের অনেক কমপ্লেন থাকে আমাদের নিয়ে। ভাই দেখেন আমরা সবাই এখানে কাজ করার পরে কিন্তু এই যে আপনাদের আজকে এত সুন্দর একটা সেমিনার দিতেছি, হ্যাঁ, তো আজকে একটা সেমিনার মেবি অলরেডি আমরা 50-60টার কোশ্চেনের উপরে অ্যান্সার দিয়ে দিছি, যেখানে 50 জনের উপরে উপকার পাইছে, কারণ লাইভে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না। এই দেখেন এখানে আপনারা কোশ্চেন করতেছেন, কোশ্চেন চলে যাইতেছে তাড়াতাড়ি। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো একটু বুঝবেন, আশা করি আপনার পাশে থাকবেন। এন্ড সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি শাহ আলম ভাইরে আপনারা সবসময় দেখতে চান তাহলে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন যে শাহ আলম ভাইরে সবসময় দেখতে চাই, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শাহ আলম সবচেয়ে ভাই বড় বিষয় যে আমাদেরকে সহযোগিতা করুক, আমাদেরকে সাপোর্ট করুক। আমাদেরকে সাপোর্ট করলে হয়তো আমাদেরকে উৎসাহিত করলে হয়তো আমরা আরো ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আসবো। শাহ আলম ভাই হয়তো আপনাদের জন্য কিংবা আমাদের ফাউন্ডেশনের জন্য, মানুষের ভালোর জন্য ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ক্লাস নিবে সামনে, কমেন্টস যদি আপনারা বেশি ওকে আমাদের কমেন্টস আর ভাই ফেসবুকে শালম সাপোর্টের ভাই, বিষয়টা শালম ভাই আমি চাই যে এখানে সবাই শেয়ার করে দিক, আজকে মেসেজ দিক। শাহ আলম ভাই আমাদের মানব কল্যাণে একজন অ্যাডমিন হিসেবে সে কিভাবে কমিশনের প্রস্তুতি নিবে ফ্রিতে, কিভাবে এই যে কমিশন ব্যবসা বাণিজ্য বন্ধ হবে এ বিষয়ে বলা লাগবে না, আপনি আপনার কাজ করলে এই মানব কল্যাণের ব্যানারে এমনি বন্ধ হয়ে যাবে। এখন আজকে ক্লাস চলাকালীন সময়ে যে একটা অভিযোগ আসছে, গুরুতর অভিযোগ, আমাদের নিয়মিত ছাত্র মিরাজুল ইসলাম ভাই বলেছেন যে অধিকাংশ বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগটা আসে, যারা ট্রান্সলেটর আছে তারা প্রথমত বাংলাদেশি ভাইদেরকে রেসপেক্ট করে না, স্নেহ করে না, এবং তাদের সাথে বাজে আচরণ করে, এবং তাদেরকে কি বলো কুকুরের মতো আচরণ করে। সো কে কি করতেছে সেটা দেখবো না, আমরা চাই সমাধান। আমি ইব্রাহিম লাইভে বলছি, যদি এরকম সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই আমরা সংস্থার মাধ্যমে স্টেপ নিব। এত বড় ফাচিজম করার রাইট তো কারো নাই। কেউ হেল্প করার নামে কাউকে ডিপ্রেশনে ফালাই দিবে, কারো ক্ষতি করবে, এই রাইট তো কারো নাই। সে হতে পারে ইতালির প্রাইম মিনিস্টার, হতে পারে জর্জে মেলোনিও হতে পারে। এখন মানব কল্যাণের ব্যানারে এইটা কি করা সম্ভব কিনা, যে ইতালিতে যারা তরুণ ট্রান্সলেটর আছে তাদেরকে একটা পয়েন্টে একত্রিত করে, যদি কিছু ফিনান্সিয়াল খরচ হয়, যদি ব্যক্তিগত আমি ইব্রাহিমও খরচ করি, সেটা যেটাই হোক, তাতেও তাদের সবাইকে নিয়ে বইসা এক একটা পরিবারের স্বপ্ন, এক একটা সমাজের স্বপ্ন, আপনারা একটু লয়াল হন, একটু তাদেরকে স্নেহ করেন, 2 ঘন্টার জন্য তাদেরকে একটু মেনে নেন, তারা আমার ভাই। আজকে আমি একটা ভালো পজিশনে আছি, দ্যাট মিনস এই না আমি কালকে ভালো পজিশনে থাকবো। আজকে ইতালির মাটিতে আপনি প্রতিষ্ঠিত হইলে আপনার কাছে আমার যাওয়া লাগতে পারে। সো আপনি যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, তাদের প্রতি একটু বিনয়ী হন, এটার আয়োজন আমরা করতে পারি কিনা। আর দ্বিতীয়ত, মানব কল্যাণ সবসময় ফাউন্ডেশনের কথা চিন্তা করে, কোনো ব্যক্তি না। সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। এখানে আজকে আমি ভালো কথা বলতেছি, একটু পরে গিয়ে কোনো কারণে আমি আমার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতেই পারি। এখন আপনি একটা ছবি তুলে যদি সোশ্যাল মিডিয়ায় দেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, দেখতে হবে সে একাধিক কাজ করতেছে কিনা। এখন কিছু বিষয় আছে, এখন রিয়ান ভাই কাজটা করতেছে, রিয়ান ভাইয়ের 1 লাখ ফলোয়ার, আমার 20,000, রিয়ান ভাই নিয়ে কথা বললে হয়তো আমার 5,000 ফলোয়ার আসবে। সেই কারণে আমরা এটা করি। মেজরিটি রোস্ট বলতে কি উদ্দেশ্য বোঝায়, এটাই, রোস্ট উদ্দেশ্য বলতে এটাই বোঝায়, ছিল। তো আমি মেজরিটি কিন্তু শালম ভাই একটু শেষ করি, মেজরিটি কিন্তু ভাইরাল টপিকস গুলোকে বেছে নেয় ভাইরাল হওয়ার জন্য। আরেকটা যে অভিযোগ ভাই, মানব কল্যাণের অভিযোগ কেন্দ্র থাকবে। আপনারা গত মিটিং এ যখন
মিডিয়া সেল বানাইছেন, নেক্সট মিটিং এ আপনারা অভিযোগ সেল বানাবেন, একজন অনেস্ট ব্যক্তিগত যত সব অভিযোগ নিবে মানব কল্যাণের এবং সেগুলোর বিরুদ্ধে স্টেপ নিবে, সেটা আমি দেখেন ব্যক্তি ইব্রাহিম হই। আমার ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই দেখেন, আমরা অভিযোগ সেল হয়তো বা পার্সোনালি ভাবে নাই, কিন্তু যেই অভিযোগগুলো আমাদের আসছে আমরা কিন্তু প্রত্যেকটা অভিযোগ কিন্তু গুরুত্ব সহকারে আমরা কাজ করার চেষ্টা করতেছি। অনেক অভিযোগ আছে এখানে, অনেকে টাকা মাইরা নিয়ে আসছে বা কারো প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে না বা প্রোডাক্ট দিচ্ছে না, এরকম অভিযোগ আসছে। গতকালকে আমি 2 ঘন্টা একটা অভিযোগ নিষ্পত্তি করেছি আর কি, যে একটা পার্সেল নিয়েছে, অর্ডার করেছে, ইটালিতে আসছে, তারপরে সে টাকা তাকে দেয় নাই। তারপরে আমাকে আমাদের যে সংস্থা আছে, মানে কোনো সংগঠনের যে মেসেজের যে যিনি দায়িত্বে আছে মেহেদী, তিনি আমার কাছে ট্রান্সফার করলো। আমি এখানকার যিনি অভিযুক্ত যারা ছিল তার সাথে কথা বলেছি, তার সাথে কথা বলে, এবং বাংলাদেশে যারা যিনি অভিযোগ করেছে মাত্র হয়তো বা 22,000 টাকা একটা সামথিং সমস্যা ছিল এরকম, সেটা তাদের সাথে দুজনের সাথে কথা বলাই দিলাম। কথা বলে দিলে যে ঠিক আছে ভাই, আমি আমার টাকা দিয়ে দিব। আমি মানে যখন বলেছি যে আমরা মানব কল্যাণ সংগঠন থেকে অভিযোগ পেয়েছি, তো এটা আসলে আমাদের দায়িত্বের ভিতরে পরে, যেহেতু আমাদের কাছে জানিয়েছে, আমরা চেষ্টা করি কিভাবে সমাধান করার জন্য। তো এগুলো এই কিন্তু হচ্ছে, আমরা কিন্তু সহযোগিতা করছি কেউ না কেউ কোনোভাবেই। তো আপনি একটা প্ল্যাটফর্মের কথা বলেছেন, এটা হৃদয়ের সাথে আমরা আলোচনা করে দেখি আমরা আসলে এরকম একটা কিছু করা যায় কিনা, কোনো সমাধান করে প্রথম ব্যক্তি। প্রপোজটা ছিল যে আমরা যারা ইয়াং ট্রান্সলেটর যারা আছে তাদের সাথে একটা সেমিনার করতে পারি কিনা মানব কল্যাণ বেলা। হ্যাঁ, এটা আমরা রোমে যারা আছে তাদের সাথে আমি কথা বলি, তাদের কাছ থেকে আমি একটা সময় নেই, আমরা তাদেরকে নিয়ে একটা সেমিনার খুব শীঘ্রই করবো, হয়তো বা আগামী সপ্তাহ পরে আমরা করে ফেলবো। হয়তো বা আমি 2-3 জনকে আমরা যুক্ত করতে পারি, রোমের থেকে হয়তো বা একজনকে যুক্ত করতে পারি, আপনারা অন্যান্য শহর থেকে। এখন মিটিং এ অনেক ক্লাসে অনেকে প্রশ্ন করে, যেমন এখানে সবাই হয়তো প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। দেখেন ব্যক্তিগতভাবে এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি সমাধান নিয়ে, এবং আমরা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কাজ করতেছি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি, রেস্টুরেন্টের মালিক বলতেছে যে সিজন শেষ হইলে পিৎজা বানানোর কোর্স ও করাবে। বলছে আমি চিন্তা করবো আমার যত ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে আসবো, কোর্স করাবো, পাস্তা কিভাবে বানায়, ডেজার্ট কিভাবে বানায়, তিনটার যে কোনো একটা কাজ শিখলে যে কোনো প্রান্তে গেলে ভালো একটা স্মার্ট স্যালারি পাবে। তো এটা কিন্তু আমাদের পরিকল্পনা। তো আমাদের পরিকল্পনার কারণে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো বাজে কমেন্ট আসলে সেটা মোকাবেলা করতে হবে। মানব কল্যাণ ফাউন্ডেশন, আমি বারবার একটা কথা বলি যে এটা এমন একটা ফাউন্ডেশন যে ইতালির 99% হচ্ছে ইনফ্লুয়েন্সার এখানে যুক্ত। তো এই ফাউন্ডেশন ফল করলে আগামীতে আমার মতো হাজার ইব্রাহিম আসলেও ফাউন্ডেশন দাঁড় করাইতে পারবে না, বিকজ অফ বলবে আরে দেখছি সবাই এক হয়ে পারে নাই। তো এই কারণে অনেকে ট্রাই করছে, আমি কিন্তু দেখছি না, মানব কল্যাণ সংগঠন 2 বের হয়ে গেছে অনেকটা। দেখছি, আমরা শুভকামনা করি, তারা যদি সহযোগিতা করে, বেস্ট অফ তাদেরকে লাক ওয়েলকাম তাদের জন্য। জানাই। ওয়েলকাম জানাই আমরা তাদেরকে, আপনারা করেন, আমরা আপনাদের সাথে আমরাও আছি। আপনি আরেকটা সংগঠন করলে করেন, সেটা সমস্যা না, আপনারা করেন, মানুষের উপকৃত হোক ভাই, সবচেয়ে বড় কথা এটা। আমরা শেষ করবো, অনেক সময় হয়ে গেছে, আরেকদিন আমরা কি সময় দিতে পারি কিনা, বা আমি একটু সময় নেই, জাস্ট 2 মিনিট, যেহেতু ইন্টারপ্রেটের বিষয়টা আসছে, ট্রান্সলেটরদের। তো ভাই সবাই তো আর একরকম না, দেখা যায় বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি, অনেক ক্ষেত্রে অনেক কি হয়। আমার নিজের অভিজ্ঞতায় আমি এক কলিগের সাথে কাজ করছি, বাংলাদেশি কলিগ। হ্যাঁ, সে একদিন হঠাৎ করে আমার অফিসে বলতেছে যে হয় আপনি পাগল না হয় আমি পাগল। তো পরে বললাম যে কেন, হঠাৎ এই প্রশ্ন কেন? তো বলতেছে যে আমরা দুভাষী, আমাদের একটা ক্রেডিট থাকবে, আমাদের একটা ভাব থাকবে, যারা ক্যাম্পে থাকে ওরা আমাদেরকে একটু ভয় পাইবে, রেসপেক্ট করবে, কিন্তু আপনার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আপনি দেখেন যে দুপুরে খাবার খাইতেছেন, কেউ অফিসে আসছে, আপনি খাবার রাখে উঠে দিয়ে তার হেল্প করতেছেন। আপনি একটা কাজ করতেছেন, কাজ রাখে দিয়ে আপনি তাকে হেল্প করতেছেন, এতে করে তো আপনি আপনার রেসপেক্ট যে জিনিসটা সেটা হারায় ফেলতেছেন। তো এটা তো করা ঠিক না। পরে আমি বললাম যে কি করা লাগবে রেসপেক্ট করতে হলে? বলছে যে আপনি ওনাদেরকে অপেক্ষা করাবেন, বসায় রাখবেন কিছুক্ষণ, ওনারা বুঝবে যে আপনি একটা মূল্যবান কাজ করতেছেন বা আপনি কোনো কাজ করেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা দেখেন, আমরা ফিল্ড হবে, সভ্য একটা দেশে এসে আমরা তাই না? মানে পরে অসভ্য আসলে কাজকর্ম পরে আমি এখনো। ওনারে বললাম, ভাই বলি, পরে আমি ওনারে বললাম আসেন আমরা অফিস থেকে বের হই, বের হয়ে একটা রাউন্ড দেই। আপনি গুনবেন আপনাকে কয়জন সালাম দিছে, কেমন আছে জিজ্ঞাসা করবে, আর আমি গুনে রাখবো যে আমাকে কয়জন সালাম দিছে আর কেমন আছে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? গুনিয়ে অফিসে এসে পরবর্তীতে হিসাব করবো। তো পরে উনি বলতেছে সেক্ষেত্রে তো আপনিই পারবেন বেশি, কারণ সবাই আপনাকে অনেক ভালোবাসে। এইটাই তো ভালোবাসার রেসপেক্ট কথা যখন আসে তখন তো এইটাই। কিছু কিছু আছে ভাই, এটা অস্বীকার করব না, আবার অনেকেই আছে অনেক ভালো, অনেক হেল্প করতে চায়। তবে কমিশনের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যে আপনার কিছু ক্ষেত্রে আমরা প্রতিদিন দেখা যায় 2টা 3টা ইন্টারভিউ নেওয়া লাগে। সেই ক্ষেত্রে অনেক সময় এমন লোকও আসে ভাই, তারা ইচ্ছাকৃত ভাবেই আমাদেরকে মানে করে দেয় যে নিজের মধ্যে থাকতে পারি না, এরকম একটা করে দেয়। তবে চেষ্টা করি, আমি তো এই ফিল্ডের লোক, আমি ইতালিতে আসি লিবিয়া হয়ে, আমি নিজে কমিশন দিছি,
তো আমি জানি ওই অবস্থানে খারাপ ব্যবহার পাইলে মন মানসিকতাটা কেমন থাকে বা কতটুকু কষ্ট পায়, সেই জন্য চেষ্টা করি ভাই একেবারেই নিজে ফ্রি হয়ে যাওয়ার জন্য, বন্ধুর মতন হয়ে যাই, তারপরে কমিশনটা নেই। একদিন আমার সাথে কি হয়েছে, কমিশন চলাকালীন অবস্থায় এক লোক উইঠা আমার জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। তো আমি ভাই লজ্জা পেয়ে গেছি, কারণ কমিশনের রুমে আমি ফুনশনারি আর ওই লোক। তো ফুনশনারি আমার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কান্না করে কেন, তোরে জড়াই ধরছে কি জন্য? তো পরে জিজ্ঞাসা করলাম ঠান্ডা মান্ডা করে, যে শান্ত করে, কি হয়েছে ভাই? তো পরে উনি বলতেছে, ভাই আমি আসার আগে অনেক ভয় ছিলাম, কারণ যারা কমিশন দিয়ে গেছে ওনারা অনেক ভয় দেখাই দিচ্ছে আমার, যে দুবাসীরা খুব খারাপ ব্যবহার করে বা কথা শুনতে চায় না। কিন্তু আপনি তার সম্পূর্ণ উল্টাটা ভাই, আপনার থাকার কারণে আপনার উচিলে আমি আমার সবগুলো কথা মন থেকে বলতে পারছি। ওই লোক পরবর্তীতে একদিন আমার সাথে দেখা হয়েছে মিলানো কায়েস্ত, যেখানে বাংলাদেশিরা সবসময় ইয়ে করে, তো ওইখানে দেখা যাওয়ার মতন উনি আবার জড়াই ধরে আবার কেনা শুরু করে দিয়েছে, ভাই আমি 5 বছরের কাগজ পাইছি, ভাই আমার জন্য দোয়া করেন। এইটা এক্ষেত্রে এইটা হচ্ছে ভাই মেইন আর্নিং, এইটাই হচ্ছে গোদান্যটা, যে মানুষ পয়সা পকেট ভারী না, আমার এইটা ভারী হতে হবে, এই জায়গায় আমার ওজন থাকতে হবে। আমি সেক্ষেত্রে শালম ভাই একটু একটু করি, সেটা হচ্ছে যে আপনারা কমিশন নেন, আপনারা অনেকে যারা আমরা মানে অনেকে আছে আপনাদের মতন না, অনেকে যারা আছে যারা খারাপ ব্যবহার করে বা নিজেকে অফিসার, আমার মতন কোট পরে অফিসার সাজতে চায় আর কি কমিশন অফিসে, তাই না? তো আপনি যদি এই টিপসটা একটু বলে দিতেন সকলে উপকার হতো, যে এই ধরনের যারা খারাপ আচরণ করে তাদের কোথায় আসলে অভিযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সেই সাথে সাথে ওইখানেই আপনি আচ্ছা। যখন দেখবেন যে যে দোভাষী আপনার ইন্টারভিউটা নিচ্ছে, তাই হ্যাঁ। কমিশন আমি একটু আগে বলছি যে লাইফে একটাই হয়, হুম। ওইটাই আপনার ইতালিতে থাকা এবং না থাকার বেজ, ওইটা দিয়ে আপনার সিদ্ধান্ত হবে, ওইটা আপনার ভালো হওয়া লাগবে। এখন যদি দেখেন যে দোভাষী ভাব দেখাইতেছে, আপনার কথা হুম। শুনতেছে না বা আপনাকে মূল্যায়ন করতেছে না, পাত্তা দিতেছে না, সেক্ষেত্রে আপনার দরকার নেই তো এই দোভাষীর সাথে ইন্টারভিউ দেওয়ার। আচ্ছা। আপনি আপনার যে মতামতটা আছে সেটা আপনি পেশ করেন। ইতালিয়ান বলতে পারেন না, কোনো সমস্যা নেই, নো তো বলতে পারবেন, হ্যাঁ। নো বলতে পারবেন, হাত নাড়তে পারবেন, মাথা নাড়তে পারবেন, ওইটুকু করেন, ওইটুকু করে বোঝান। ও শুধু একজন দোভাষী থাকে না কমিশনের অফিসে, অন্যান্য দোভাষী থাকে। আপনি যদি ওনার সাথে না হয়, আপনি যদি বলিয়া বুঝাইতে না পারেন যে এই দোভাষী আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ওরা অন্য দোভাষী আইন না বুঝান, বুঝে নিবে যে আপনি কি বলতে চাইতেছেন, আপনি প্রতিবাদ করেন। কমিশনের ভাই আপনার কোনো কিছু যদি মন মতো না হয় বা আপনি যদি দেখেন যে আপনি করতে পারেন নাই, সাইনের অপশন থাকে, আপনার কমিশন শেষে আপনার সাইন নিবে, আপনি সাইন করবেন না। আমি বলতেছি না যে সব ক্ষেত্রেই করবেন, যদি সিরিয়াস কোনো বিষয় থাকে যে না এখানে আমার কোনো কিছু আমার মন মতন হয় নাই, সেক্ষেত্রে আপনি সাইন করলেন না। সাইন না করে মানে কি, আপনি এই যা কিছু হয়েছে তার সাথে আপনি একমত না, আপনি তা করবেন না। আপনি কোনো জায়গায় যেয়ে তারপরে যে আপনার প্রতিবাদ করতে হবে, অভিযোগ করা লাগবে, সেটা তো দরকার নেই। আপনি ওই জায়গায় বসে, ওই চেয়ারে বসে আপনি অভিযোগ করতে পারবেন। তাহলে হৃদয় আছে কি, আমরা শেষ করবো কিনা, জি, অনেক আমি সময় হয়ে একটা গেছে। প্রশ্ন নিতাম ভাই, তো যদি মাইন্ড না করেন আপনারা। হ্যাঁ। সেটা হচ্ছে তানিম আহমেদ লিখেছে, ভাই আমি 3 মাস যাবত আসছি ডোমেস্টিক ভিসায়, এখন আমার মালিক আমার সাথে কন্ট্যাক্ট করেছে 1 বছরের, এখন আমি চাচ্ছি বাইরে কাজ করতে, কিভাবে করব? উনি বলতেছে যে এখন নাকি ওনার সাথে কাজ করতে হবে। ভাই আমার কেসটা পুরো আলাদা, আপনারা একটু হেল্প করেন। কি আর আমার আলাদা ভাই? ফিঙ্গার ডেট পড়েছে জুন মাসের 30 তারিখ, এখন আমি ফিঙ্গার দেওয়ার পরে রিচিবোতা দিয়ে কি বাইরে কাজ করতে পারবো? উনি তার মানে এখনো প্রেমিসের সৌজন্য পায় নাই। না। কি বিষয় যেহেতু আছে? আপনি এখনো প্রেমিসের সৌজন্য পান নাই, সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে এই মালিকের আন্ডারে কাজ করা, কারণ আইনগতভাবে যে দাতরি দি লাবোরো আপনাকে ভিসা দিছে, সেই দাতরি দি লাবোরের আন্ডারে আপনাকে প্রেমিসের সৌজন্য নেওয়া লাগবে। কিন্তু এখানে কথা আছে, যদি আপনার দাতরি দি লাবোরোর বিহেভিয়ার, আপনার তার আচরণ যদি মনে হয় যে নির্যাতনমূলক, আপনাকে সে বাধ্য করতেছে, স্ফুরতারে করতেছে, অর্থাৎ আপনাকে সে প্রতারণা করতেছে, সেই ক্ষেত্রে আপনি বের হইতে পারবেন এবং বের হয়ে আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে প্রতারণার বিরুদ্ধে। আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, যেহেতু এই বিষয়টা আছে, কাজের ক্ষেত্রে আপনি যদি মারাত্মকভাবে গভীরভাবে যদি প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু আপনার আজিল পলিটিকো বাদে এই কমিশন দেওয়া ছাড়াও আপনি ইতালিতে পারমিশনের সৌজন্য পাবেন। আপনাকে 6 মাসের পারমিশনের সৌজন্য দেওয়া হবে কাজ স্পেশালে, এবং ওইটা পরবর্তীতে আপনি কাজের কন্ট্রাক্ট দিয়ে কনভির্ট করে নিতে পারবেন। হৃদয়ের চেহারার এক্সপ্রেশন বদলাই গেছে। তো সেটা কি মানে হলুদ সৌজন্য কথা বলতেছেন নাকি হলুদ সৌজন্যই দিবে, কিন্তু আপনার সৌজন্যের কালার তো ভাই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মোটিভ কি থাকবে। আমি একটু আগে একজন বাইরে জিজ্ঞাসা করেছিলাম মোটিভ, আপনার মোটিভ থাকবে কাজ স্পেশালি, এবং ওইটা আপনি কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনি কনভির্ট করে নিতে পারবেন 6 মাসের মধ্যে। আচ্ছা। এর মধ্যে কি কি আসে, আপনার স্ফুর্তামেন্ট লাবোরেটিভ, তারপর হচ্ছে বিত্তমিতি ত্রাতা, মানব প্রচারের শিকার যদি হয়ে থাকেন, আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন,
সেক্ষেত্রে আপনি এই সৌজন্যটার জন্য আবেদন করতে পারবেন। হৃদয় সাহেব ৬,০০০ হয়েছে কিনা এটা বলেন আগে। মিউট করা, হৃদয় মিউট করা। ও মিউটে চলে গেছে একেবারে। আমি এটা প্রথম শুনলাম তো, তাহলে একটু অবাক হয়ে গেলাম। যাই হোক, কমেন্টের ঝড় দেখে আমার মন চাইতেছে না অফ করতে। তো ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের, মানে আমিও অবাক, এই প্রথম আমি দেখলাম। এর আগে অনেকেই আসছে সেমিনার করছে, তো এই প্রথম আমি দেখলাম যে এত মানুষের ভালোবাসা, সবাই আপনাকে ভালোবাসে বিধেই তো কমেন্ট গুলো করতেছে। সব ক্রেডিট আপনার, এবং তার থেকে বড় ক্রেডিট হচ্ছে ইব্রাহিম ভাইয়ের, যে এত সুন্দর একটা আয়োজন করছে। সে আমাকে অনেকদিন ধরেই বলছিল, তো আমরা সময়ের সাপেক্ষে মিলাইতে পারি নাই, বাট আজকে ফাইনালি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের প্রথম সেমিনার যেটা রবিবার ছাড়া হয়েছে। আমরা কিন্তু সচরাচর রবিবারে সেমিনার করি, যেহেতু একটা ফেস্টিভ্যালের দিন। তো যাই হোক, যেটা আনফর্চুনেটলি হয় ওইটা খুব ভালো হয়, এটাই তার প্রমাণ যে 10,000 কমেন্ট হয়ে গেছে। তো যেহেতু আমি বলছিলাম যে 6,000 হইলে আমরা আরেকটা সেমিনার করব, সেইখানে 10,000 করে দিছে, 4,000 কমেন্ট বেশি করছে। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাকে নিয়ে আরেকটা সেমিনার করব। আজকের এই লাইভের মাধ্যমে যারা কমেন্ট করছে, আমরা কমেন্ট দেখি নাই বা পড়তে পারি নাই, তারা আবার কমেন্ট করতে পারেন। আমরা এই কমেন্ট গুলোর উপর বেস করে আমরা সামনে যে সেমিনারটা করব, এখানে চেষ্টা করব সবগুলো কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার। এটাই হচ্ছে আমার বলা। সেই সাথে আরেকটু বলি, যদি আমাদের শাহ আলম ভাই যদি আমাদের কন্টিনিউ আসলে সময় দেয়, তাহলে আমরা এটা দীর্ঘস্থায়ী আসলে করতে পারি। কেননা এই সমস্যাগুলো প্রতিনিয়ত আসলে মানুষের পড়ে থাকে যারা নতুন আসে। তো এটা আমরা যদি কন্টিনিউ করতে চাই, হয়তো বা হৃদয় দায়িত্ব নিয়ে হোক বা আমি দায়িত্ব বা নাইম দায়িত্ব নিয়ে, যদি ভাই আমাদেরকে যদি আধা ঘন্টা হইলেও করে সময় দেয় মাসে 1 বার 2 বার, তাহলে অনেকে উপকৃত হবে আর কি মনে করি। এটা ভাই যদি ভাইয়া আমাদের সময় সাথে দিবে, একমত ভাইয়া হয়। তো সময় দিবে, ভাইয়া তো। হ্যাঁ, আমি তাহলে ভাই আমরা ওইভাবে একটা সামারি করতে চাই। যদি শাহ আলম ভাই যদি আমাদেরকে আগ্রহ প্রকাশ করেন আমাদের সাথে, তাহলে হৃদয় আছে, নাইম আছে, নাইমের একটা সামারি তৈরি করবে, যে সামারির ভিতরে হয়তো আমরা মাসে 1 বার বা 2 বার 3 বার আমরা রাখতে সপ্তাহে পারি। 2-3 বার যেমন সুবিধা হয় আর কারণ কি। আমরা অনেকের এই যে আপনি যে সময় দিয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন, অনেকের এই এখানে অনেকে সম্পৃক্ত হয় বা কি বলে এটাকে, যে আইনি সহায়তার বিষয়টি নিয়ে অনেকে পরামর্শ দেয়, সেটা হয়তো বা মানে ঝাটকা আসলো আবার চলে গেল আর কি, তাদের এরকম। আমি জানি না তাদের আসলে উদ্দেশ্য কি থাকে, কিন্তু কন্টিনিউ আসলে করাটা খুবই টাফ। এরকম মানুষ পাওয়া যায় না। আমি এখনো আপনার মতামত আমি জানি না আপনি কতটুকু। আমি ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত সময় দেওয়ার জন্য। যদি আমার কষ্ট হয় তারপর আমি দিব, কারণ এই যে প্ল্যাটফর্মটা, এইটা আমি এখানে আসার আগে আমি অনেক ঘাটাঘাটি করছি। আমি দেখছি উদ্দেশ্য কি। কারণ আমি একজন লোককে যখন ভালো বলবো বা একটা প্রতিষ্ঠানকে যখন আমি ভালো বলবো, 2 দিন পরে আমি ওটাকে খারাপ বলতে গেলে তখন আমার বলার মূল্য থাকবে না। রাইট। সুতরাং আমি ইব্রাহিম ভাই যখন ইনভাইট করছে, উনি ইনভাইট করার পরে আমি প্রায় সব বিষয়গুলো নিয়েই আমি করছি। এখন ব্যক্তিগতভাবে যেটা ইব্রাহিম বলছে কে কি রকম, সেটা আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, কিন্তু উদ্দেশ্য যেটা আমার সামনে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে মানুষের সেবা করা। যেখানে মানুষের সেবা করার উদ্দেশ্য ভাই, সেখানে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আর যে পরবর্তী লাইভে যে বিষয়টা যেটা বললেন, যে কমেন্টস গুলো আমি চেষ্টা করবো লাইভের পরবর্তীতে দেখার জন্য, যেগুলো মিস হয়েছে সেগুলো সম্পর্কে নেওয়ার জন্য। সেটাই, আপনি একটু যদি সময় হয় আপনার আমরা নোট করে রাখেন বা আমরা নোট করে রাখবো, আমরা আচ্ছা, পরবর্তীতে এখানে আমি যে একটা কথা আমাদের বলতে আসবে। চাই যে হৃদয় ভাই, আমাদের এরকম একটা করলে কিরকম হয় যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করতে পারি, হয়তো আজকে কিংবা কালকে, শাহ আলম ভাই এবং দেখা যায় আপনি হৃদয় ভাই করলেন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, ওই ভিডিওর নিচে যারা কোশ্চেন গুলো করবে সেখান থেকে আমরা কিছু কোশ্চেন পিক করতে পারি, তাহলে হয়তো তাদের জন্য একটা বেটার। সেক্ষেত্রে এখানে দেখো 10,000 মানুষ তোমার কমেন্ট করেছে অলরেডি। আমরা এখানে কিন্তু আসলে উত্তর মানে কি বলে যে প্রশ্নগুলো পেয়ে যায় আসলে। এইগুলা দিয়ে তুমি যদি অ্যান্সার দিতে দিতে তোমার 2 মাস চলে যাবে। আর এই অ্যান্সার গুলাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসতেছে সবার একই অ্যান্সার, হয়তো দুই এই তিনবার এই জন্য করতেছে। এই জন্যই জাস্ট আমরা ওইটা বললাম। আর হুম। শাহ আলম ভাইয়ের কাছে আমার কাছে শেষ একটা প্রশ্ন, যেটা আমার একদম অজানা, যেহেতু আমি অনেকটা ডকুমেন্ট সেক্টরে কাজ করি। আচ্ছা, শাহ আলম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, উত্তরটা দিয়েন। অনেক কমেন্ট করছিলাম। পতিনশনে স্পেশালে পাইছি 5 বছর, এখন এটা নথিভুক্ত পরিবর্তন করা যায় কিনা, আমি বাংলাদেশে যেতে কোনো সমস্যা হবে কিনা। এখন আমার কথা হলো যে পতিনশন স্পেশালে কি 5 বছরের হয়? আমি তো জানি যতটুকু পতিনশন স্পেশাল 2 বছর সর্বোচ্চ। প্রফেশনে স্পেশালে 5 বছরের হয় না। একটু যে কমেন্টস করছে যদি লাইনে থেকে থাকেন একটু সংশোধন করেন যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি। কারণ প্রফেশন তিনি লেখছে স্পেশালে 5 5 বছর বছরের এবং গুলো তুমি হবে না। দেশে যাইতে পারবি না মতিব হয়তো 5 কর্মকর্তা। বছর আগে সে পাইছে, 5 বছর ধরে সে প্রফেশন স্পেশালে পেয়ে আছে নাকি? না, তিনি লেখছে 5 বছর। এটা সম্ভব, কারণ প্রফেশন স্পেশালে এটা 2 বছর প্রেমিসের আমি তো জন্য জানি দিবে। 2 বছর, এই জন্য জাস্ট আমি কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য।
ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই লাইভটায় জয়েন হওয়ার জন্য। এন্ড ইনশাআল্লাহ আমরা খুবই দ্রুত আরেকটা সেমিনার নিয়ে আসবো শাহ আলম ভাইকে নিয়ে। এন্ড শাহ আলম ভাই ইনশাআল্লাহ এখন থেকে মানব কল্যাণের সাথে মানবতার কাজে যুক্ত হবে এবং সে অনেক আগে থেকে করতেছে, এটা নতুন কিছুই না। তো মানব কল্যাণের সাথে যুক্ত হয়ে ইনশাআল্লাহ তিনি আপনাদের জন্য ভালো কিছু করবে এবং ইনশাআল্লাহ আমরা শাহ আলম ভাইকে নিয়ে সামনে দীর্ঘ পরিকল্পনা করব, যেটা আমাদের ইতালিতে যারা কমিশন বিষয়ে কিংবা অবৈধ যারা আসেন তাদের জন্য একটা ভালো একটা আপকামিং গাইডলাইন দিবে ইনশাআল্লাহ শাহ আলম ভাই। তো সেটা এটা আমরা কন্টিনিউ আমরা করব, এর আগে শাহ আলম ভাইয়ের সাথে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ এবং শাহ আলম ভাই তার মত দিয়েছে তিনি অবশ্যই মানব কল্যাণের সাথে থাকবে। তো ইনশাআল্লাহ সময় সবাই সুযোগ বুঝে আর আমাদেরকে কি আমরা জানিয়ে দিব, বা শাহ আলম ভাই জানিয়ে দিবে, ডেট হ্যাঁ সময় তারিখ ইনশাআল্লাহ জানিয়ে দিব। এবং যারা এখানে কমেন্ট করেছেন তাদের সকলের কমেন্ট গুরুত্ব সহকারে দেখা হবে এবং এটার আচ্ছা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ইতালিয়ান ভাষা And নিয়ে যেভাবে ক্লাস হয়, কমিশন নিয়েও ক্লাস হবে এবং সেটা সেই ফুনসিনারিও সেই প্রশ্ন করে আবার সেই কিভাবে উত্তর দিলে ভালো হবে সেটা করবে শুধু প্রাইভেট ভাবে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো সময় আপনারা রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের যে ছন্দময় উত্তর, এটা কিন্তু মানুষকে মুগ্ধ করছে। দেখেন যে কনফিউজড হয় নাই, সে আত্মবিশ্বাসের সাথে তার বাস্তব অভিজ্ঞতা থেকে অ্যান্সার গুলো দিয়েছে, রাইট? সো এটার অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং ইনশাআল্লাহ মানব কল্যাণ যেহেতু এরপরে মানবতার কথা ইব্রাহিম বলে। ভাই শান্ত, এরপরে হচ্ছে যে যখন শাহ আলম ভাই আসবে, আমরা ক্লাসের মতন যারা আমরা ভাষা শিক্ষা ক্লাস করি, যেরকম আমাদের লিঙ্কটা ইয়েতে দেওয়া হবে, এই কি বলে যে আমাদের টেলিগ্রামে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা মানে কয়েকজনকে, হয়তো 100 জনকে বা যতজন লিমিট থাকে আমরা যুক্ত করে তাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। কি বলেন? এটা এটা সুন্দর হয় না? সবাই একেবারে সরাসরি প্রশ্নটা করতে পারলো, তখন আমরা অনেক কমেন্ট দেখতে পাই না, কিন্তু অনেক কমেন্ট আসে যখন আমরা সেটা পড়তেও পারি না, উপরে চলে যায়, বা একমত, এটা আমি করলে একমত। সবচেয়ে better। এটা করা যায়, আমরা এটাই করব। আগামী সপ্তাহে আমরা আবার দেখা হচ্ছে আমাদের শাহ আলম ভাইয়ের সাথে। হৃদয়, শেষ করতে। আচ্ছা, তো আমরা এখন চলে যাব, আমাদের প্রায় শেষের দিকে, রাত 12টা বেজে গেছে, সকালে অনেকেরই কাজ আছে। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। বিশেষ করে নাইমকে ধন্যবাদ এত প্যারা নিয়ে সবকিছু গুছানোর জন্য, টেকনিশিয়ান যে ব্যাপারটা সেটা দেখার জন্য। এবং আমাদের সামনে সজীব ভাই আছে, উপরে কোট নিচে লুঙ্গি, যাই হোক এটা না বলি। সজীব ভাই হচ্ছে ভাই আমাদের আমি মিডিয়ার তো মিলাই দেই ভাই, হ্যাঁ ভাই। উপরে কোট নিচে লুঙ্গি রিয়ন ভাই ছিল আমাদের সঙ্গী। সেই 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 হৃদয়, এটা তো তোমাকে আমি পরে দেখ বুঝবো না, যাক পরে দেখবো ওটা। একমতের সাথে উত্তর দিতে হবে। একমতের সাথে উত্তর। ইসলাম বলে যে তুমি যেটা নিজ চোখে না দেখছো সেটা তুমি বলো না কাউকে। অতএব আমরা বিশ্বাস করো না, শেষ করি আমরা। আচ্ছা, তো যাওয়ার টাইমে আরেকটা হেল্প করে দিতে চাই সবার, বা যাওয়ার টাইম আমরা হেল্প করতে করতে যাই। সেটা হচ্ছে রোমে কিছুদিন আগে একটা লোক হারানো গেছে, এটা সচরাচর অনেক পেজেই আপলোড হয়েছে। তো আমরা যেহেতু আমাদের এখানে অডিয়েন্স দেখতেছে লাইভের মাধ্যমে, আমি এটা বলে দিতে চাই যে গত 26শে এপ্রিল 26শে এপ্রিল ইতালির রোম তেরমিনি থেকে আলামিন নামের 24 বছরের একটি ছেলে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। ইতালি যাওয়ার কিছুদিন পরে সে মানসিক ভারসাম্যহীনতায় পড়ে গিয়েছে। কোনো ইতালি প্রবাসী যদি তাকে খুঁজে পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন অবশ্যই। নাম হচ্ছে আল মামুন। আমরা কিন্তু ইতিমধ্যে পোস্ট করে দিয়েছি, সেখানে নাম্বার আছে। আপনারা যদি ওই ছবির ব্যক্তিকে দেখতে পারেন কোথাও, অবশ্যই যোগাযোগ করবেন গার্জিয়ানের সাথে, কারণ অল্প বয়সের ছেলে প্রবাসে আসছে, সবাই আসছে টাকার জন্য। সো এটা খুবই একটা বড় ধরনের সমস্যা। যদি কেউ মানসিকতা দুর্বল হয়ে যায় বা সে পাগল হয়ে যায় বা ফ্যামিলির সাথে ডিসকানেক্ট হয়ে যায়, এটা খুবই টেনশনের বিষয়। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চাই যে কেউ যেন কোনো সমস্যায় না পড়ুক। তো আপনারা যারা দেখতেছেন এখন, এই বিষয়টা একটু দেখবেন যে ওই লোকটাকে যদি খুঁজে পাওয়া যায় অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন, বা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা তাকে তার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোনো এক সেমিনারে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা পেজ থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হবে নেক্সট সেমিনারে। আপনারা যুক্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।